তো তাহলে আমরা একটু কিছু বেসিক কথাবার্তা দেখি। যেমন অনেকেই হইতেছে যে এখন পর্যন্ত মিড টার্ম দিছে, রাইট? মিড টার্ম দিছে, সো মিড টার্ম দেওয়ার পরে কিছু জেনারেল আইডিয়া হয়েছে যে কীভাবে ওপির প্রবলেমগুলো আসলে সলভ করতে হয়। তবুও আমি জিনিসগুলো বলি যে অনেকেই হয়তো তাদের ডিজায়ার্ড মার্ক পায়নি, অনেকেই হয়তো অনেক খারাপ করছে। সো ওপির ব্যাপারটা আসলে এইরকম যে লেটস সে এটা হচ্ছে আমার একটা ক্লাস, ওকে? আমি পড়াইতেছি না, আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য এই জিনিসটা বলতেছি আর কি। তো লেটস সে এটা হচ্ছে আমার একটা ক্লাস। কি ক্লাস হচ্ছে? এটা আমার টেস্টার ক্লাস। লেটস সে এটা আমার টেস্টার ক্লাস, ওকে? সো টেস্টার ক্লাস থাকে আমাদের এক্সামে, এখানে থাকে আমাদের কি আউটপুট। আচ্ছা, সো আমাদের অ্যাকচুয়ালি কি করতে হয়, আমাদের এই টেস্টার ক্লাসটা দেখে, এই আউটপুটটা দেখে আমাদেরকে ডিসিশন নিতে হয় যে আমাদের একটা ক্লাস ডিজাইন করতে হবে। সো লেটস সে মেইন ক্লাস, এই ক্লাসটা আমরা ডিজাইন করব। তো এখন লেটস সে এই ক্লাসে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, তারপরে প্রাইভেট ভ্যারিয়েবল আছে, তারপরে এখানে আছে হচ্ছে প্রাইভেট মেথড আছে, ওকে? তারপরে হচ্ছে যে কনস্ট্রাক্টর আছে, তারপরে মেথড ওভারলোডিং আছে, তারপরে এখানে কি আছে, কনস্ট্রাক্টর ওভারলোডিং আছে। আচ্ছা, আরও কী কী আছে আমি বলি, মানে এই জিনিসগুলো কেন বলতেছি একটু পরে বুঝতে পারবে। তারপরে আছে হচ্ছে তোমার মাল্টি ক্লাস, তারপরে আছে মেথড রিইউজ। আচ্ছা, আর কি আছে এখানে? আছে আসলে ইএনসি, ইনক্যাপসুলেশন। তারপরে এখানে আছে ইনহেরিটেন্স আছে। সো এই যে আমি যে কয়েকটা কথাবার্তা লিখলাম, আই হোপ। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অ্যারে ম্যানিপুলেশন, ঠিক আছে? সো আমি যে এই জিনিসটা লিখলাম, এটার পারপাসটা কি, যে পরীক্ষায় আমাকে একটা টেস্টার ক্লাস দিবে, আমাকে একটা আউটপুট দিবে। এখন এই প্রবলেমটা আসলে ইনহেরিটেন্সের প্রবলেম নাকি ইনক্যাপসুলেশনের প্রবলেম, নাকি আসলে আমার প্রাইভেট জিনিসপাতি নিতে হবে, নাকি মাল্টি ক্লাসের প্রবলেম, এই জিনিসটা আমাকে এই টেস্টার ক্লাস এবং আউটপুটটা দেখে ডিসিশান নিতে হবে। সো তাহলে এই যে ডিসিশান নিতে হবে, এটার জন্য তো আমাদের আগে থেকে কিছু জিনিসপাতি শিখতে হবে। সো সেই শেখার জন্য আমরা এতদিন পর্যন্ত কি শিখছি? আমরা কনস্ট্রাক্টর শিখছি, আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং শিখছি। আমি যদি একটু দাগাই, সো আমরা কি শিখছি? আমরা হইতেছে যে লাল কালি দিই, এই যে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং শিখছি, কনস্ট্রাক্টর ওভারলোডিং শিখছি, কনস্ট্রাক্টর শিখছি, মেথড ওভারলোডিং শিখছি, তারপরে হচ্ছে যে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল শিখছি, তারপরে মাল্টি ক্লাসও একটু টুকটাক দেখার ট্রাই করছি, হয়তো এখনও ভালোভাবে বুঝতে পারি নাই, বাট দেখছি আর কি। ওকে, সো মাল্টি ক্লাস যেহেতু আমরা দেখছি, মাল্টি ক্লাসের মধ্যে মেথড রিউজ বলেও একটা টপিক ছিল, সেটাও আমরা আই হোপ মিডের টপিক, মানে মিডের আগের টপিক আর কি, মিডের আগে। হ্যাঁ, সো এখন নতুন কয়েকটা টপিক যোগ হয়েছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে তোমার ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, তারপর প্রাইভেট ভ্যারিয়েবল, তারপর হচ্ছে প্রাইভেট মেথড, আরও XYZ অনেক কিছু অ্যাড হয়েছে। আর এই অ্যারে ম্যানিপুলেশন টপিকটা মিডের আগেও ছিল, মিডের পরেও থাকবে, ঠিক আছে? সো আমি দেখাবো, মানে আমি এই যে এতক্ষণ ধরে যে কথা বললাম, এটার কথা বলার একটা কারণ হইতেছে যে আমাদেরকে তাহলে এই জিনিসপাতিগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। এগুলাকে তুমি ধরে নিতে পারো এক একটা টুল। সো এই টুলগুলা অ্যাকচুয়ালি কীভাবে পারফর্ম করে, এর আসলে বৈশিষ্ট্য কী কী, আমরা যদি এগুলো ঠিকভাবে বুঝতে পারি, তাহলে ওই পার্টিকুলার প্রবলেমে, যেখানে আমার একটা টেস্টার ক্লাস আছে, এখানে একটা আউটপুট আছে, ওইটা দেখে আমি আমার ক্লাসটা ডিজাইন করব। এখন লেটস সে যে প্রবলেমটা তোমাকে দেওয়া হয়েছে, ওই প্রবলেমে এই সবগুলাই
জিনিসপাতি ইউজ হবে, তার মানে প্রবলেমটা ভালো রকমের বড় হবে এবং একটু হার্ড হবে, এবং ওই প্রবলেমে তোমাকে ধরো যে মার্ক অ্যাসাইন করে দিছে 12, ঠিক আছে। লেটস সে, জাস্ট অ্যাজিউম যে এই বড় প্রবলেমে তোমাকে মার্ক বলে দিছে 12। এখন তুমি সেই বড় প্রবলেমে কি করছো, লেটস সে তুমি মেথড ওভারলোডিং এটা ভালোভাবে পারছো, কমলা কালার দিয়ে বোঝানো, তুমি কনস্ট্রাক্টরটা ভালোভাবে পারছো, তুমি ইনক্যাপসুলেশনের গেটার সেটার মেথড প্রাইভেট ভ্যারিয়েবলগুলো ঠিক মতো দিছো। এখানে আরেকটা জিনিস আমি মিস আউট করছি, সেটা হচ্ছে কি স্ট্যাটিক। স্ট্যাটিক টপিকটাও জানতে হবে, সেটা কি, হ্যাঁ স্ট্যাটিক। আচ্ছা, সো তারপরে তুমি কি হচ্ছে যে তুমি মেথড, সরি, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এই টপিকটাও মোটামুটি পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখতে পারছো। তারপরে তুমি মাল্টি ক্লাসেরটা হয়তো 1/2 হাফ মতো ঠিক করতে পারছো, মেথড রিউজও 1/2 ঠিক করতে পারছো, অ্যারে ম্যানিপুলেশনও তুমি 75% ঠিক করতে পারছো, বা পুরোপুরি ঠিক করতে পারো নি। তো আর তারপরে হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং, এটা তুমি ইজি টপিক, এটাও তুমি পারছো। তারপরে হচ্ছে যে প্রাইভেট ভ্যারিয়েবল লিখতে হয়তো ভুল করছো, তাই তুমি এখানে কিছুই করো নাই, প্রাইভেট মেথডটাও তুমি ভুল করে কী করে দিয়েছো, পাবলিক মেথড লিখছো। আর এখানে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা তুমি ডিক্লেয়ার করো না। এই জিনিসগুলো কি সেগুলো আমরা হয়তো অনেকেই এখনও বুঝতেছি না, বাট আমি জাস্ট একটা জেনারেল আইডিয়া দিতেছি যে কীভাবে আমাদেরকে আসলে সামনের ফাইনালের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে হবে। ওকে, সো এই যে আমি যেগুলো বললাম, যেগুলো পারছো যেগুলো পারো নাই, তো ফ্যাকাল্টি যখন খাতা দেখে তখন ওনার কাছে একটা হচ্ছে যে কি থাকে, একটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন বলে একটা জিনিস থাকে, মার্কস ডিস্ট্রিবিউশন বলে একটা কি থাকে, তুমি হয়তো অনেক খাতা দেখতে গেলে সলিউশনটা যখন দেখো সেখানে দেখতে পাও, সেখানে তুমি দেখবা যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদাভাবে মার্ক অ্যালোকেট করা আছে। সো আমরা যেটা করি, হ্যাঁ, আমরা পরীক্ষায় যে প্রথম ভুলটা করি, যে আমরা যখন প্রশ্নটা পড়ি, প্রশ্ন পড়ার পরে যখন আমরা আউটপুটটা দেখি, আউটপুটটা দেখে আমরা আসলে কি চিন্তা করতে হবে সেটা আসলে মাথায় কাজ করে না। তবে মানে ওপির প্রবলেমগুলো এমনভাবেই আসলে দেয়া থাকে যে কোশ্চেনেই আসলে উত্তর লুকে থাকে, আমাদেরকে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, তারপরে সেগুলো আমাকে ডিজাইন করতে হবে। আহামরি মাথায় আগে থেকে কোনো কিছু মানে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যাওয়ার এখানে কিছু নেই। একটা কোশ্চেন থাকবে, সেখান থেকে দেখে দেখে আমাকে একটা ডিজাইন ক্লাস ডিফাইন করতে হবে। সো আমি একটু পরে তোমাকে একটা কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাবো, তাহলে তুমি আইডিয়াটা পাবা যে ফ্যাকাল্টিরা যে তোমাদেরকে এই মিডে অনেক কম মার্ক পাইছো, যে তুমি যেভাবে লিখছো, তোমার আসলে উচিত ছিল, যেহেতু তুমি কোডটা পারো নাই বা যতদূর পারছো, তোমাকে আসলে সবগুলা এই যে যতগুলো আমি টপিক লিখলাম ওই প্রবলেমের ক্ষেত্রে যতগুলো অ্যাপ্লিকেবল, তুমি যদি 75%ও ওকে করতে পারো, ফ্যাকাল্টিকে তুমি বলতে পারো, ফ্যাকাল্টি পরে বুঝতে পারবে যে না, ও ছেলেটা তো ওই জিনিসটা অলরেডি লিখছে, হয়তো সেখানে একটা প্লাস প্লাস দিতে ভুলে গেছে, অথবা ওয়ান ইনক্রিমেন্ট করতে ভুলে গেছে, অথবা অ্যারেটা ঠিক মতো আপডেট হয় নাই। সো উনি অ্যাটলিস্ট বুঝবে যে তুমি প্রবলেমটা ধরতে পারছো, অ্যান্ড সেই অনুযায়ী তুমি আসলে মেথডটা হোক বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা হোক ঠিক মতো তুমি ওটা লিখতে পারছো। সো এই জিনিসটা তোমরা মিডের আগে এটা করো নাই, দ্যাটস ওয়াই তোমরা কি করছো, অর্ধেক পর্যন্ত যে প্রবলেমটা ছেড়ে দিছো, বাট এটা আসলে খুবই একটা রং জিনিস, এই কারণে মার্কসটাও অনেক বেশি কমে গেছে আর কি। সো সবার ক্ষেত্রেই নর্মালি এটা হয় নাই, বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা হয়েছে। সো আমি এই জিনিসটা বুঝাইলাম যে একটা প্রবলেমে অনেকগুলো আসলে টুল ইউজ হয়, ফ্যাকাল্টিরা কোশ্চেন এমনভাবে বানায় যাতে করে প্রত্যেকটা জিনিসই ওই প্রবলেমের সলিউশনে ইনক্লুডেড থাকে। সো তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা কোশ্চেন দেখি যেখানে আসলে মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে ফ্যাকাল্টিরা ডিসাইড করে, তাহলে তোমরা একটা জেনারেল আইডিয়া পাবা। সো এইটা হইতেছে আমাদের একটা ল্যাবের কোয়েশ্চেন। সো ল্যাবের কোয়েশ্চেন মূলত সেন্ট্রাল হয়, তার মানে আমরা যে মিড টার্ম দিব, সরি ফাইনাল দিব, সেটাও অবশ্যই সেন্ট্রাল হবে। সো সেন্ট্রাল কোয়েশ্চেনগুলো এটা আসলে প্রি ডিসাইড থাকে যে কোয়েশ্চেনগুলো কেমন হবে। তো আমি আজকে চেষ্টা করব এই প্রবলেমটা সলভ করে দেওয়ার ক্লাসের শেষে, তবে তার আগে এইটার যে মার্কস ডিস্ট্রিবিউশন সেইটা আমরা একটু দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে আসলে কীভাবে জিনিসটা কাজ করতে হবে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে মার্কস ডিস্ট্রিবিউশনের জায়গায় এখানে কি বলছে, প্রপার সিনট্যাক্স, ইউজ এক্সটেন্ড কিওয়ার্ড, তারপরে হইতেছে যে তোমার চাইল্ড ক্লাস ইনহেরিটেন্স ভ্যারিয়েবল উইথ প্রপার ইনক্যাপসুলেশন, তারপরে কনস্ট্রাক্টর উইথ সুপার কল, তারপরে পাওয়ার এই মেথডগুলো ইউজ করা, তারপরে ডিক্রিস মেথডগুলো ইউজ করা, প্রপারলি কন্ডিশন দেওয়া, এটার প্রতি 3 মার্ক, তারপর ট্রু স্ট্রিং ইউজ করা, ওভার রাইডিং, এটার প্রতি আছে তোমার 1.5 মার্ক, এভাবে টোটাল হচ্ছে তোমার 10 মার্ক। সো তুমি তাহলে বুঝতে পারলা যে এই যে আমাদের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা কী ছিল, প্রবলেমটা লেটসে এটা ছিল। সো এই প্রবলেমটা এতটুকু পড়ে তুমি যে আউটপুটটা পাচ্ছ, তোমাকে আমরা দেখব যে একটা প্রবলেম পড়ে কী কী ইউজ করা যেতে পারে সেটা আমরা একটু মার্ক করব, এবং আমরা এটাও দেখব যে আসলে একটা কোয়েশ্চেনের পিছনে আমরা অ্যাটলিস্ট কত টাইম দিব, এবং কত টাইম ধরে জিনিসটাকে অ্যানালাইসিস করে কী কী মেথড লাগবে, কী কী ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লাগবে,
তারপর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা কি স্ট্যাটিক হবে নাকি পাবলিক হবে নাকি প্রাইভেট হবে, এই ডিসিশনগুলো আমাদেরকে এগুলা দেখে এবং এগুলা দেখে আসলে নিতে হবে। যদিও এই প্রবলেমটা আমি যে এখন এই যে ল্যাব 4 এক্সাম গত সেমিস্টারে যেটা দেখতেছি, এটা যদিও আসলে তোমার ডিরেক্ট ইনক্যাপসুলেশনের প্রবলেম না, বিকজ এখান থেকে আমি বুঝতে পারতেছি যে এখানে এক্সটেন্ড কিওয়ার্ড আছে, তার মানে এটা আসলে ইনহেরিটেন্সের প্রবলেম, যেটা আমরা পরবর্তীতে শিখব। জাস্ট গেট অ্যান আইডিয়া যে একটা প্রবলেম পড়ার পরে তোমাকে এই জিনিসগুলো যে ওই প্রবলেমে লুকায়িত আছে সেটা তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। তারপরে তুমি যতটুকু পারো, লেটসে তুমি 75% পর্যন্ত ঠিক মতো মেথডটা লিখছো, সেটার উপরেও তুমি মার্কস পাবে। বাট তুমি ধরো যে এই প্রথম 3টা লিখার পরে তুমি আর আইডিয়াই পাও নাই, বা তুমি কোশ্চেনটাই ভালোভাবে অ্যানালাইসিস করো নাই, দ্যাটস ওয়াই তুমি পরের 3টা জিনিসপাতিও ঠিক মতো লিখতে পারো নাই, তাই মার্ক তোমার একেবারেই কম আসছে। সো যারা সবগুলো জিনিসপাতি একটু একটু করে লিখবে আর যারা এই অর্ধেক লিখে আর মাথা কাজ করবে না, তারা অবশ্যই ভালো একটা মার্ক পাবে পরবর্তীতে, যারা আসলে সবগুলো মেথড আগে থেকে ডিসিশন নিবে তারপরে জিনিসগুলো লিখবে। সোফার এই যে আমি যে কথাগুলো বললাম, আমি যে এই জিনিসটা দেখাইলাম বা এই যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, এর উপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে করতে পারো, এরপরে আমি আসলে প্রবলেম সলভিংয়ের দিকে একটু আগাবো। আচ্ছা, তো ল্যাব 6-এ 3টা টপিক আছে, একটা হচ্ছে এনক্যাপসুলেশন, স্ট্যাটিক ভ্যারিয়েবল আর স্ট্যাটিক মেথড। তবে মানে এখানে একটা জিনিস, মানে অ্যালাইনমেন্টটা ঠিক নাই। অ্যালাইনমেন্ট মানে কি, এটা আসলে বেশি একটু হার্ড অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, কারণ ইনক্যাপসুলেশন হচ্ছে আলাদা একটা টপিক, স্ট্যাটিক ভ্যারিয়েবল স্ট্যাটিক মেথড হচ্ছে আলাদা টপিক। সো দুইটা টপিককে একত্রিত করেই আসলে এইটা দিয়ে ফেলছে। বাট গত সেমিস্টারে এটা সুন্দর ছিল, সেটা হইতেছে যে গত সেমিস্টারে যেটা করছিল যে স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে আলাদা করছিল, আর হচ্ছে যে মাল্টি ক্লাসকে একটা অ্যাসাইনমেন্ট বানাইছিল, দিয়ে ইনক্যাপসুলেশন এবং মাল্টি ক্লাস এই দুইটা মিলে একটা অ্যাসাইনমেন্ট বানাইছিল, আর স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে পরবর্তী অ্যাসাইনমেন্টে নিয়ে গেছিলো। সো ওইটাই আসলে বেশি ভালো ছিল, কারণ ওইখানে কোডগুলো আসলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল যে আমি আসলে কোনটা ইউজ করব। তবে আহ, এই এই 3টা টপিক আসলে পরীক্ষায় যখন হবে, তোমাদের যে কুইজ হবে সেই কুইজে আসলে এই 3টা টপিকের উপরেই আসলে কুইজটা হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে ওইভাবেই চিন্তাভাবনা করেই প্রিপারেশানটা নিতে হবে। সো আমি একটা কাজ করি, আমি আসলে এই প্রথম যে প্রবলেমটা, এই প্রথম প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করব। তোমরা হয়তো ল্যাবেও প্রবলেমটা সলভ করছো, অনেকে হয়তো বুঝতেও পারছো, বাট আমি হয়তো নতুন কোনো কথা বলবো না, যেগুলা মানে ইম্পর্টেন্ট কথাবার্তা সেগুলাই এখানে আসলে বলার চেষ্টা করব। ওকে, সো এখানে মানে কোথায় স্ট্যাটিক ইউজ করতে হবে, কেন স্ট্যাটিক ইউজ করতে হবে, এবং এইটার পাশাপাশি এইটা দেখে আমরা কিভাবে ডিসিশন নিব সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। তবে আমার একটু গলা শুকিয়ে গেছে, আমি এই 2-3 মিনিট একটু ব্রেক নিতেছি, দেন আমি আবার এসে জিনিসটা শুরু করতেছি। ওকে, ওকে। তো এখানে আমরা প্রথম থেকে একটু পড়ার চেষ্টা করি 1 নম্বর প্রবলেমটা খুব ভালোভাবে। সো এখানে বলছে যে design a account class such that it produce the following output. Each account will be named. আচ্ছা, সো অ্যাকাউন্ট একটা ক্লাস আমাদেরকে ডিজাইন করতে হবে। এই অ্যাকাউন্ট ক্লাসে কয়েকটা জিনিস এখানে থাকবে সেটা বলে দিছে। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে অ্যাড্রেস, একটা হচ্ছে ব্যালেন্স ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, খুবই ওকে। সো আমাদেরকে একটা অ্যাকাউন্ট নামের ক্লাস ডিজাইন করতে হবে, যে অ্যাকাউন্ট ক্লাসে আমাদের কি কি থাকবে, একটা হচ্ছে নেম থাকবে, অ্যাকাউন্ট ক্লাসে আমাদের কি থাকবে, নেম থাকবে, অ্যাকাউন্ট ক্লাসে অ্যাড্রেস থাকবে এবং ব্যালেন্স ভ্যারিয়েবল থাকবে। আচ্ছা, এই যে নেম, এই যে অ্যাড্রেস, এই যে ব্যালেন্স, এই ভ্যারিয়েবলগুলো মানে অ্যাকচুয়ালি এটা কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাকি প্রাইভেট নাকি হইতেছে যে স্ট্যাটিক, এটা কিন্তু বলে দেয় নাই। সো এটা আমাদেরকে এই আউটপুটগুলো দেখে আসলে ডিসিশন নিতে হবে সেটা কি। আচ্ছা, সেটা আমরা পরে দেখতেছি। তারপরে এখানে বলে দিছে একটা জিনিস, সেটা কি ব্যালেন্স মাস্ট বি কেপ ইন প্রাইভেট। সো ব্যালেন্সটা প্রাইভেট হবে, এটা মোটামুটি আমাদেরকে বলে দিছে। আচ্ছা, সো যেই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে দরকার সেই জিনিসগুলো আমরা একটু মার্ক আউট করে রাখবো। লেটস সে আমরা এটা দিলাম। সো হ্যাঁ, তো আমাদের এখান থেকে নেম দরকার, অ্যাড্রেসটা দরকার এবং ব্যালেন্সটা দরকার। তবে ব্যালেন্সটা কী বলছে, ব্যালেন্সটা প্রাইভেট বলছে, এটা আমরা একটু মনে রাখবো যে পরবর্তী ডিজাইন করতে আমাদের হেল্প হবে। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস বলে দিছে কি, সেটা হইতেছে যে ইউজ ইনক্যাপসুলেশন টু অ্যাক্সেস অ্যান্ড মডিফাই ব্যালেন্স। আচ্ছা, শুরুতেই বলে রাখি, ইনক্যাপসুলেশন জিনিসটা তোমাদের হয়তো এতদিনে জানা হয়ে থাকতে পারে। যদি যারা না জানো, জিনিসটাকে এত মানে ওভারলি নেওয়ার কিছু নয়। ইনক্যাপসুলেশন মানে হচ্ছে যে জিনিসপাতিকে হাইড করা, গেটার সেটার মেথড দিয়ে সেটাকে অ্যাক্সেস করতে পারে। ওকে, আচ্ছা, স্ক্রিন শেয়ার যে দেই না এটা তো তোমরা কেউ জানাবা।
ওকে, সো গ্রেটার সেটার মেথড দিয়ে জিনিসটাকে অ্যাক্সেস করা। এখন তাহলে এই জায়গাটাতে আমরা এখন এই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করি। যে প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলছে যে আমাদের একটা অ্যাকাউন্ট টেস্টার আছে, অ্যান্ড এই জায়গাতে তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন আমি যাব, তারপরে বুঝাবো। সো এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন। সো ফার্স্ট লাইন থেকে তেমন কিছু বোঝার নাই, আমি জানি। সেকেন্ড লাইন থেকে আমার তেমন কিছু বোঝার নেই। আচ্ছা, থার্ড লাইন এখানে কি হয়েছে, এখানে বলছে যে অল অ্যাকাউন্টস বিলংস টু। সো এখানে দেখো অল অ্যাকাউন্টস বিলংস টু বাড্ডা ব্যাংক। সো বিলংস টু তারপরে কিন্তু কিছু নাই। সো এখান থেকে তার মানে আসলে কিছু প্রিন্ট হবে না, বাট এখানে বলে দিছে কি, এখানে বলে দিছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন অ্যাকাউন্ট ডট ব্যাঙ্ক নেম। তাহলে এই যে ব্যাঙ্ক নেম, এটা অবশ্যই আমার একটা কি, একটা ভ্যারিয়েবল। এখন এই ভ্যারিয়েবলটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাকি পাবলিক ভ্যারিয়েবল না প্রাইভেট ভ্যারিয়েবল, এটা আমরা একটু পরে দেখতেছি, সেটা নিয়ে আসলে বেশি প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা, সো তাহলে এই যে এখানে যে আমাদেরকে অ্যাকাউন্ট ক্লাসটা ডিজাইন করতে হবে, এই অ্যাকাউন্ট ক্লাসের ভিতরে যে এখানে যে বলছে যে নেম থাকবে, সেই নেমটা আসলে কি হবে, ব্যাঙ্ক নেম দিয়ে ইনিশিয়ালাইজ হবে। ওকে, আচ্ছা, আমরা দেখতেছি জিনিসটা, আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এরপরে এই লাইনে আসি। এই লাইনে আসার পরে এখানে দেখাচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন অ্যাকাউন্টস ক্রিয়েট, দেন বলতেছে কি অ্যাকাউন্টস ডট কাউন্ট। আচ্ছা, সো এই যে অ্যাকাউন্ট ডট কাউন্ট, এটা মানে কি অ্যাকাউন্টস দেন ক্রিয়েট এ জিরো। আচ্ছা, আমরা আরেকটু পড়ি তাহলে আরও ভালো বুঝতে পারবো। তারপরে লাইনে কি বলছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন টোটাল মানি স্টোর্ড। সো টোটাল মানি স্টোর্ড, এরপরে বলছে যে কি, এখানে বলছে যে অ্যাকাউন্ট ডট টোটাল ব্যালেন্স। আচ্ছা, সো এই অ্যাকাউন্ট ক্লাসের ভিতরে কি কি আছে সেটা আমরা কিন্তু এতক্ষণে এই লাইন পর্যন্ত, এই যে 1 নম্বর লাইন পর্যন্ত আমরা দেখে বুঝতে পারলাম যে অ্যাকাউন্ট ক্লাসের ভিতরে আমাদেরকে কয়েকটা জিনিস থাকবে। একটা কি থাকবে, একটা আসলে ব্যাংক নেম থাকবে, একটা হচ্ছে টোটাল ওই অ্যাকাউন্ট ক্লাসে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেইটার কাউন্ট থাকবে। তারপরে ওই ওই অ্যাকাউন্টে মানে লেটসে টম নামের একজন ব্যক্তি, সে একটা ব্যাংকে গেছে। সো ব্যাংকে গেলে অবশ্যই সে কী করবে, একটা অ্যাকাউন্ট খুলবে। সো ব্যাংকে তো আর একজনের অ্যাকাউন্ট থাকে না, ব্যাংকে অনেকজনের অ্যাকাউন্ট থাকে। মানে এই প্রবলেমের মোটিভেশন বা পারপাসটা আসলে কি বোঝাতে চাচ্ছে সেটা বলতেছি। সো লেটসে ওই যে ব্যাংকে সে অ্যাকাউন্ট খুলতে গেছে সেই ব্যাংকের একটা নাম থাকবে, রাইট? ওই ব্যাংকে কতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের একটা কাউন্ট থাকবে সেটা এখানে, এবং ওই অ্যাকাউন্টে পার্টিকুলার টমের অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্স কত আছে সেটাও আমাকে দেখাতে হবে। সো এখানে দেখো সেটাই বলছে যে অল অ্যাকাউন্টস বিলংস টু বাড্ডা ব্যাংক। সো বাড্ডা নামের একটা ব্যাংকের কথা বলছে। সো ওই ব্যাংকে হচ্ছে কোনো এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়নি এবং কোনো টাকাও কেউ আসলে রাখতে আসে নাই। ওকে, সো তাহলে দেখো এখানে 1 নম্বর লাইনটা প্রিন্ট লাইন করে দিয়ে দিছে। আচ্ছা, ভালো কথা। এরপরে দেখো এই অ্যাকাউন্ট ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, সেই অবজেক্টটা নিউ অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট হয়েছে। সো আমরা তো এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্লাস। এই অ্যাকাউন্ট ক্লাসের অবজেক্টের নাম কি, A1 অবজেক্ট, এবং এখানে একজনের কি বলছে, একজনের নাম দিছে, নামটা কি আবির, আর বাসা বলছে কি ধানমন্ডি, মানে একটা লোকেশন দিছে। সো নাম এবং লোকেশন। এবং এখানে দেখো এই অ্যাকাউন্ট ক্লাসে তাহলে আরও কি কি থাকলো, অ্যাকাউন্ট ক্লাসে কিন্তু শুধুমাত্র আমরা এখন এই জায়গাতে একটু নোট নেওয়া শুরু করবো, কারণ পরবর্তীতে আমার এই জিনিসগুলো আমি যখন যে অ্যাকচুয়াল মেথডটা ডিজাইন করব তখন কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে কাজে দিবে। লেটসে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্লাস, ACCOUNT, অ্যাকাউন্ট ক্লাস। ওকে, সো আমি প্রথমে ভ্যারিয়েবল নেমগুলো একটু লিখে নিই, ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল নেমগুলো লেখার ক্ষেত্রে আমি শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংক নেম বলে একটা ভ্যারিয়েবল ছিল, মানে কী কী ভ্যারিয়েবল সেটা লিখে নিতেছি। ব্যাংক নেম বলে একটা ভ্যারিয়েবল ছিল, তারপরে ওই ব্যাংকে টোটাল কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেটা একটা কাউন্ট ছিল। তারপরে 3 নম্বর ভ্যারিয়েবল ছিল যে ওই ব্যাংকে টোটাল ব্যালেন্স কত সেটারও একটা হচ্ছে যে ভ্যারিয়েবল লিখতে বলছিল। আচ্ছা, সো এই 3টা জিনিস আমরা পাইছি। পরবর্তীতে আমরা আরও কিছু ভ্যারিয়েবল পাইলাম, সেটা কি, এখানে দেখো এই যে অ্যাকাউন্ট ক্লাসটা যখন ক্রিয়েট হয়েছে, এই যে একটা অবজেক্টের মধ্যে কি পাঠাইছে, অবজেক্টের মধ্যে একটা নেম পাঠাইছে, একটা একটা হচ্ছে ধানমন্ডি লোকেশন পাঠাইছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই ব্যাংক নেম এটা অবশ্যই একটা স্ট্রিং হবে, STR, এই কাউন্ট হবে একটা ইন্টিজার। ওকে, আর হইতেছে যে এইটা কি হবে, টোটাল ব্যালেন্স। টোটাল ব্যালেন্স দেখো এখানে কি হবে, টোটাল ব্যালেন্স কিন্তু 0.00, তার মানে টোটাল ব্যালেন্সের যে হচ্ছে যে ডাটা টাইপ সেটা কিন্তু ডাবল হবে। ওকে, সো এগুলা থেকে আমরা ডিসিশন নিতে পারতেছি। আচ্ছা, এরপরে অ্যাকাউন্ট ক্লাসে আরও কিছু ভ্যারিয়েবল আছে। লেটসে এটা যেহেতু একটা অবজেক্টের মধ্যে পাস করছে, তার মানে কি এটা আমাদের কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, আর কনস্ট্রাক্টরটা
কি হবে, দুইটা প্যারামিটার রিসিভ করবে এবং যে দুইটা প্যারামিটার রিসিভ করবে কনস্ট্রাক্টরটা সেটা কি হবে, একটা স্ট্রিং হবে, রাইট? যেহেতু এই দুইটা স্ট্রিং, তার মানে আমি বলতে পারতেছি যে আমার একটা কনস্ট্রাক্টর থাকবে, লেটস সে CONST কনস্ট্রাক্টরে থাকবে, এখানে দুইটা স্ট্রিং রিসিভ করতে পারবে এরকম একটা কনস্ট্রাক্টর আমাকে ক্রিয়েট করতে হবে। এটা আমি এখান থেকে ডিসিশন নিলাম। ওকে, সো ফার কনস্ট্রাক্টর হচ্ছে দুইটা স্ট্রিং থাকবে এবং এই ফার্স্ট স্ট্রিং, স্ট্রিং 1, স্ট্রিং 2, সো এই স্ট্রিং 1 এর যে ভ্যারিয়েবল নেমটা সেটার নাম কি হবে, সেটার নাম লেটসে একটা নেম হবে, বিকজ এখানে একটা পার্সনের নেম আছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে একটা লোকেশন আছে, রাইট? আচ্ছা, তো তাহলে স্ট্রিং 2 এর ক্ষেত্রে আমার কি হবে, একটা লোকেশন নামের হবে। আচ্ছা, সো ফার আমি এতক্ষণ পর্যন্ত যা যা বুঝছি সেটাই আমি এখানে লিখলাম। সো তারপরে কি আমার 2 নম্বর লাইনটাও শেষ, 2 নম্বর লাইনটা শেষ। তার মানে এখান থেকে আরেকটা জিনিস আমি বুঝতে পারতেছি যে যখন আমার এই অ্যাকাউন্ট নামের অবজেক্টটা ক্রিয়েট হয়েছে তখন আমার এই জিনিসটাও প্রিন্ট হয়েছে। আর এই এতদিন ধরে হয়তো তোমাদের এই জিনিসটা জানতে পারা উচিত যে যখন আমার একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয় তখন আমার সর্বপ্রথম কি হয়, সর্বপ্রথম আসলে আমরা কনস্ট্রাক্টর কল করি, ঠিক আছে? সো এই যে যখন আমি অ্যাকাউন্ট A1 নিউ1 আবির ধানমন্ডি এই জিনিসটা আমি লিখছি, সর্বপ্রথম আমার কনস্ট্রাক্টরটা কল হয়। সো আমি যে এখানে যে কনস্ট্রাক্টরটা ডিজাইন করছি সেই কনস্ট্রাক্টরটা আসলে দুইটা স্ট্রিং প্যারামিটার রিসিভ করে, আর সেই স্ট্রিং প্যারামিটারগুলো যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো আছে, যে ভ্যারিয়েবলগুলো, সেটা একটা ভ্যারিয়েবলের নাম নেম, একটা নাম লোকেশন। অ্যান্ড এই কনস্ট্রাক্টরটা যখন আমি এখানে হয়েছে তখন আমার কনস্ট্রাক্টরটা রান হয়েছে এবং রান হওয়ার পর আমি আউটপুটে দেখতে পাচ্ছি যে এই দুইটা লাইন আসছে। সো আমাকে অ্যাকচুয়ালি এখানে কয়েকটা প্রিন্ট এলএন রাখতে হবে, যে প্রিন্ট এলএনগুলো আসলে প্রিন্ট করে দেখাবে। ওকে, কী কী প্রিন্ট করে দেখাবে, লেটস সে আমি দেখাই যে এই নিচের লাইনে দেখো 2 নম্বর লাইন শেষ, 1 নম্বরও শেষ, 2 নম্বরও শেষ। এই 1 এবং 2 এর মধ্যে এইটা যখন রান হয়েছে সেখান থেকে কোনো কিছু প্রিন্ট হয়েছে? অবশ্যই সেখান থেকে কোনো কিছু প্রিন্ট হয় নাই। দেখো এখানে কিন্তু ফাঁকা, তার মানে এই কনস্ট্রাক্টর থেকে কোনো আসলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন জেনারেট হবে না। ওকে, তাহলে আমরা এই লাইনটা মোটামুটি আসলে বুঝতে পারলাম যে এই লাইনের পারপাস গেল, দেন এই লাইনের পারপাস গেল, এটাও আমরা বুঝতে পারলাম। 2 নম্বর লাইনও আমাদের ডান, মানে আমাদের অ্যানালাইসিস ডান আর কি, লাইন বাই লাইন। এবং এতক্ষণ পর্যন্ত আমি রাফে কিন্তু এই জিনিসপাতিগুলো লিখে ফেলবো। সো যখন তোমরা প্রবলেম সলভ করবা তখন তো আরও ফাস্টলি বলবা। আমি তো অনেক কথাবার্তা বলতেছি, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করতেছি, বাট টু বি অনেস্ট এই পুরো কোশ্চেনটা অ্যানালাইসিস করতে মানে 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। তারপরে যখন তোমার দেখলা যে আমার মেথড আমি জানি কি লিখতে হবে, কনস্ট্রাক্টর জানি কি লিখতে হবে, ভ্যারিয়েবলগুলো আপাতত এখানে রাখছি, বাট এর আগে কি আমি স্ট্যাটিক দিব নাকি প্রাইভেট দিব সেই ডিসিশনগুলো প্রশ্ন পাওয়ার পরে ইনপুট আউটপুট দেখে নিয়ে ফেলতে হবে এরকম একটা রাফে। মানে তুমি এক পাশে বাম হাতে কোশ্চেন রাখবা আর ডান দিকে তুমি একটা রাফ রাখবা, দেন এইটা দেখে এটা লিখবা। শুরুতেই কখনোই, মানে এটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস, যেটা হচ্ছে কোশ্চেন দেখেই তুমি অ্যান্সার লিখতে শুরু করে দিছো, তার মানে তুমি 15 মিনিট অ্যান্সার লিখছো তারপর তুমি থেমে গেছো, কারণ তোমার মাথার কাজ করতেছে না, বিকজ তুমি রাফে এই জিনিসপাতিগুলো আগে লিখে নাও নাই। এই কারণে তোমার আসলে কোডটা সম্পূর্ণ হবে না এবং মার্কও ভালো পাবা না আর কি। সো আমি যে ওয়েতে ফলো করতেছি এটা আসলে একটা গুড প্র্যাকটিস। ওকে, সো এটা ফলো করতে পারো, দেখবা যে পরীক্ষায় অনেক ভালো একটা মার্কস আনতে পারছো। ওওপির প্রবলেমের ক্ষেত্রে, ওওপির প্রবলেম কখনোই 100% অ্যাকুরেট তুমি করতে পারবা না। কেন করতে পার, হ্যাঁ মানে এটা আসলে ভুল কথা, করতে পারবা না কেন, যদি তোমার ফ্যাকাল্টির দেওয়া আউটপুট আর তোমার আউটপুট সেম হয়ে যায় তাহলে তো সেটা 100%। বাট কোথাও না কোথাও তুমি যেহেতু হিউম্যান, তুমি পরীক্ষার প্রেশারে পড়ে এক্সামগুলো দিতেছো, সো লেটসে তুমি চেষ্টা করবা অ্যাকুরেটলি 80% বা 90%-এর ঘরে পৌঁছানো, যাতে করে তুমি একটা ভালো মার্কস পাও। এটা আসলে আমাদের টার্গেট আর কি। ওকে, সো আমরা তো আর চ্যাট জিপিটি না যে আমরা জাস্ট ওই কপি করে দিব আর অ্যান্সারগুলো একদম অ্যাকুরেটলি চলে আসবে, বাট আমরা অ্যাজ এ হিউম্যান অ্যানালাইসিস করে করে যতটুকু পারবো আমরা একটা কারেক্ট আউটপুটের দিকে আগাবো। সো আপাতত তাহলে আমরা এই জায়গায় আসছি। এখন এই জায়গায় আসার পরে দেখতে পাচ্ছি যে A1 যে আমার অবজেক্টটা আছে সেই A1 অবজেক্ট বা A1 অবজেক্টের ডাটা টাইপকে অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট ক্লাসের ভিতরে আমাকে একটা মেথড লিখতে হবে, যে মেথডের নাম কি, প্রিন্ট ইনফো মেথড। ওকে, তাহলে আমি এখান থেকে আরেকটা ডিসিশন পাইতেছি যে অ্যাকাউন্ট ক্লাসে একটা মেথড থাকবে, কই গেল, অ্যাকাউন্ট ক্লাসে একটা মেথড থাকবে, যেই মেথডটা অ্যাকচুয়ালি কি করবে, প্রিন্ট ইনফো, প্রিন্ট ইনফো মেথডটা থাকবে। এখন এই প্রিন্ট ইনফো মেথডের মধ্যে অ্যাকচুয়ালি কী কী থাকবে সেটা আমি একটু দেখে ফেলি। এই প্রিন্ট ইনফো মেথডের মধ্যে একটা থাকবে নাম, যেটা একটা ব্যক্তির নাম, একটা থাকবে অ্যাড্রেস, যেটা একটা লোকেশন, আর আরেকটা থাকবে ব্যালেন্স। আচ্ছা, সো এই প্রিন্ট ইনফো মেথডের মধ্যে আমার 3টা জিনিস থাকবে, সেটা আমি লিখে নিব। সেটা হচ্ছে একটা নেম, তারপরে সেটা হচ্ছে একটা কি, নেমের পরে হচ্ছে একটা অ্যাড্রেস, আর এখানে কি থাকবে, এখানে হচ্ছে একটা ব্যালেন্স থাকবে।
আচ্ছা, বুঝতে পারলাম। সো তাহলে সো ফার ব্যালেন্স এখানে জিরো আছে কেন? কারণ এখন পর্যন্ত কেউ টাকা রাখে নাই, তাই ব্যালেন্স আপাতত জিরোই আছে, এটা মানে বুঝতে পারতেছি। তাহলে আমার এই লাইনের মানে আন্ডারস্ট্যান্ডিংটাও শেষ। এরপর আমি এই লাইনে আসলাম। এই লাইনে আসার পরে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 3 নম্বর। সো 3 নম্বর লাইন থেকে আহামরি কিছুই নাই, এখান থেকে জাস্ট এটা জেনারেট হয়েছে। সো আমরা এই লাইনও শেষ। এরপরে দেখো এখানে অ্যাকাউন্ট ক্লাসে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে বা আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে অ্যাকাউন্ট ক্লাসের আন্ডারে, ঠিক আছে? সেই অবজেক্টে দেখো যে আবার কি দিছে, একটা নেম দিছে, একটা হইতেছে তোমার মিরপুর মানে একটা লোকেশন দিছে। সো একটা ক্লাস থেকে আমি অজস্র অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এই জিনিসটা আই হোপ আমরা সবাই মোটামুটি এতদিনে জেনে ফেলছি যে এই যে আমি অ্যাকাউন্ট ক্লাসটা যে ডিজাইন করতেছি এখানে নিচে, সো এই ক্লাসের আন্ডারে অনেকগুলা হইতেছে যে আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো এইটা আমরা জানতাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো তাহলে এই যে অবজেক্ট ক্রিয়েট হইলো, অবজেক্ট ক্রিয়েট হয়েছে মানে কি, একটা একটা ক্লাসে যখন তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করবা তখন ওই অবজেক্টটা প্রত্যেকটা জিনিসের অ্যাক্সেস পাবে। যেমন এই যে ব্যাংক নেম, এই প্রত্যেকটা জিনিস মানে অ্যাকাউন্ট ক্লাসের ভিতরে তুমি যদি A1 দাও তাহলে A1 যেমন সমস্ত কিছুর অ্যাক্সেস পাবে, অ্যাকাউন্ট ক্লাসে যখন আবার A2 আরেকটা অবজেক্ট ক্রিয়েট হইতেছে তখন এই A2টাও সমস্ত কিছুর অ্যাক্সেসই কিন্তু অ্যাকচুয়ালি সে পেয়ে যাবে। ওকে, তার মানে কি, তার মানে জিনিসটা হচ্ছে তুমি একটা ব্যাংকে গেছো, সেই ব্যাংকে যখন তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছো, লেটস সে পারসন 1 যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সে কিন্তু অনেক কিছুর অ্যাক্সেস পাবে, টাকা রাখতে পারবে, টাকা তুলতে পারবে। সো রিয়েল লাইফে কিন্তু এটাই হয়। তখন পারসন 2 যদি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেও কিন্তু টাকা রাখতে পারবে, টাকা তুলতে পারবে, তারপরে হইতেছে যে তারপর নিজের নাম আপডেট করতে পারবে, হ্যান ত্যান অনেক কিছুই করতে পারবে, রাইট? সো এভাবে করে যতগুলা পারসন আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেও কিন্তু সব কিছুর অ্যাক্সেস পাবে। লেটস সে তার নাম কোথায় সেটা সে বলতে পারবে, লোকেশন কোথায়, টোটাল কয়টা অ্যাকাউন্ট খুলতে হয়েছে, তারপর হচ্ছে যে ব্যাংক টোটাল কত টাকা সে রাখছে, ব্যাংকের নাম কি, এগুলো কিন্তু সমস্ত কিছুই আমি পরবর্তীতে যতগুলো অবজেক্ট ক্রিয়েট করবো সমস্ত কিছুই অ্যাক্সেস পাবে। সো আই হোপ এই জিনিসটা আমরা জানি। সো তাহলে এই যে আমি যে এখানে এটা লিখছি, এই অ্যাকাউন্ট ক্লাসে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি। সো আমি আবারও বললাম, যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন আমার সর্বপ্রথম কি কল হয়, কনস্ট্রাক্টর কল হয়। সো দেখো কনস্ট্রাক্টর কল হওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা প্যারামিটার ছিল, একটা হচ্ছে স্ট্রিং 1, একটা হচ্ছে স্ট্রিং 2। সো স্ট্রিং 1টা যেটা সেটা ছিল একটা হচ্ছে নেম, আর স্ট্রিং 2 যেটা সেটা হচ্ছে একটা লোকেশন। সো আই হোপ এই ডিসিশনটা আমি নিতে পারছি। তাহলে আমাকে নতুন করে আর কোনো কনস্ট্রাক্টর লিখতে হইল না, কারণ ওই সেম কনস্ট্রাক্টর দিয়েই আমি আসলে এই যে কি বলে মীরা এবং মিরপুর এই দুইটা জিনিস মানে অ্যাকচুয়ালি কাজ করাতে পারবো, বিকজ দুইটাই স্ট্রিং। তাই আমাকে নতুন করে আর কোনো প্যারামিটার বা সরি মানে অনেকগুলো ভ্যালু রিসিভ করে একটা ইন্টিজার বা একটা স্ট্রিং এই ধরনের কোনো প্যারামিটার আমাকে আর লিখতে হইল না এখানে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি এই লাইনের পরে দেখো আবার A2 ডট প্রিন্ট ইনফো। সো আমি আবারও বললাম যেহেতু A2 কি নতুন আরেকটা অবজেক্ট, সো নতুন আরেকটা অবজেক্ট যখন প্রিন্ট ইনফো মেথডটা কল করছে, এটা তো আমার অ্যাকাউন্ট ক্লাসেরই একটা অংশ। সো অ্যাকাউন্ট ক্লাসে অলরেডি আমার প্রিন্ট ইনফো মেথডটা বিদ্যমান, তাহলে আমাকে নতুন করে A2 এর জন্য আর প্রিন্ট ইনফোটা ডিজাইন করতে হবে না। একটা প্রিন্ট ইনফো ডিজাইন করলে A1 A2 A3 সব কিছুই আসলে ডান হয়ে যাবে। সো এই লাইন থেকেও অ্যাকচুয়ালি আমার মানে মানে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং বলে কিছু নেই, আমি বুঝলাম যে হ্যাঁ এটা হইলে। তাহলে A2 এর ক্ষেত্রে দেখো যে 3 নম্বর লাইন কিন্তু এইটা। সো 3 নম্বর লাইন এইটা, এখান থেকে এই লাইনটা প্রিন্ট হয়েছে। তারপরে দেখো এইটা যখন আমি এই লাইনটা লিখছি, এরপরে যখন এই যে A2 আসছে মানে 4 নম্বর এটা, এখানে জাস্ট এই নেম আর অ্যাড্রেস এই দুইটা এখান থেকে প্রিন্ট হয়েছে। সো প্রিন্ট ইনফো মেথডের মধ্যে আসলে কী কী প্রিন্ট হবে সেটা কিন্তু আমরা অলরেডি এটা ডিজাইন করে রাখছি সোফার। তাহলে আমাদের এই লাইনের থেকে কী কী জেনারেট হবে সেটাও মোটামুটি আমরা বুঝে ফেলছি। ওকে, আচ্ছা, সো তারপরে 4 নম্বর লাইন থেকে কী জেনারেট হবে সেটাও আমরা দেখলাম সোফার। তাহলে আমরা মোটামুটি আস্তে ধীরে ভালোই আগাইতেছি। এরপরে অ্যাকচুয়ালি আমাদেরকে বলছে কি A1 অবজেক্ট একটা ব্যালেন্স সেট করবে। এখন এই যে সেট ব্যালেন্স, আচ্ছা এখন হইতেছে আমাদের অ্যাকচুয়াল জিনিসটা একটু বুঝতে হবে। যেহেতু এই প্রবলেমের শুরুতে একটা কথা বলে দিছিল যে ইউজ ইনক্যাপসুলেশন। সো আমি এতক্ষণ পর্যন্ত ইনক্যাপসুলেশন জিনিসটাই আসলে ইন্ট্রোডিউস করি নাই, তাহলে ইনক্যাপসুলেশন আসলে এখানে কোথায় ইউজ হবে? ওকে, এখানে বলে দিছে যে ব্যালেন্স মাস্ট বি কিপড ইন প্রাইভেট। তাহলে এই যে আমি যে এখানে ব্যালেন্স জিনিসটা নিছি, লেটসে আমি যে এই যে এখানে যে ব্যালেন্স কোথায়, এই যে টোটাল ব্যালেন্স। সো টোটাল ব্যালেন্স মানে কি, লেটসে মানে এখানে যে পারপাসটা বলছে যে এখানে পারসন এ, লেটসে পারসন 1 তার একটা ব্যালেন্স আছে, পারসন 2 তার ব্যাংকে একটা ব্যালেন্স আছে, পারসন 3 তার একটা ব্যাংকে ব্যালেন্স আছে, রাইট? সো এই তিনজন ব্যক্তির তিন ধরনের হচ্ছে যে ব্যালেন্স আছে। সো তাহলে এখন ব্যাংক কী করবে, দিন শেষে এই তিনজনের ব্যালেন্স নিয়ে একটা টোটাল ব্যালেন্স সে বের করবে, রাইট?
সো এই টোটাল ব্যালেন্সটা কিন্তু প্রাইভেট হবে এইটা কিন্তু আমাদেরকে বলে নাই, আমাদেরকে বলছে এই যে প্রত্যেকটা পার্সনের যে ইন্ডিভিজুয়াল ব্যালেন্স আছে এই জিনিসগুলোকে প্রাইভেট বানাইতে হবে। ওকে, সো এখন তাহলে তুমি জিনিসটা বুঝতে পারলা যে এই এই যে এখানে কিন্তু কোশ্চেনে এটা আমাকে বলে দিছিল যে ব্যালেন্স মাস্ট বি কেপ্ট প্রাইভেট। ওকে, সো তাহলে আমি ওই জিনিসটা এখন প্রাইভেট করবো। এখন তুমি বলো যে এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আমার টোটাল ব্যালেন্স, এটা কিন্তু আমার প্রাইভেট করতে বলে নাই। এখন এই যে এখানে কিন্তু হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই এই মেথডের মধ্যে আমি আরেকটা জিনিস পাইছি, সেটা কি মেথডের মধ্যে আমি একটা ব্যালেন্স পাইছি, এটা কিন্তু আমার টোটাল ব্যালেন্স না, এটা কিন্তু আমার জাস্ট ব্যালেন্স, ওই পার্টিকুলার ব্যক্তির হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, তাহলে আমি কিন্তু তাহলে এখানে একটা বুঝতে পারতেছি যে এখানে আমার আরেকটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আসবে, সেটা আসলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকলেও সেটা আসলে প্রাইভেট হবে, প্রাইভেট ইন্ট হবে নাকি ডাবল হবে সেটা আমরা এখান থেকে দেখেই বুঝতে পারতেছি যে ব্যালেন্সটা ডাবলে আছে, রাইট, ব্যালেন্সটা কিন্তু এখানে ডাবল আছে। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল হবে, যে ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি প্রাইভেট হবে এবং ডাবল হবে, এবং সেটা কি হবে, একটা ব্যালেন্স হবে, BALANCE। আচ্ছা, সো এইটা তাহলে আমার কয় নাম্বার হইলো, এটা আমার, এটা যদি আমার 1 নম্বর হয়, এটা যদি আমার 2 নম্বর হয়, এটা যদি আমার 3 নম্বর হয়, এটা হলো আমার 4 নম্বর। আচ্ছা, এই যে ডিসিশনটা যে আমি নিলাম এটা কিন্তু তোমাকে কোশ্চেন পড়েই বুঝতে হবে, রাইট। সো আমি কোশ্চেনটা পড়লাম, কোশ্চেনটা পড়ে দেখলাম যে A1 সেট ব্যালেন্স, সেট ব্যালেন্স এখানে একটা ইন্টিজার ভ্যালু পাস করছে, রাইট। তবে দেখো মজার এখানে একটা বিষয়, এখানে ভ্যালু পাস করছে ইন্টিজার, বাট এখান থেকে আউটপুট আসছে কি, আউটপুটটা আসছে তোমার হচ্ছে ডাবল। সো তাহলে আসলে এই জায়গাতে আমরা এই ডাটা টাইপটা ডাবল নেব নাকি ইন্টিজার নিব সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। সো এখানে বোঝার কিছু নাই, যেহেতু এখানে আমি জানি যে এই ব্যালেন্স আসলে একটা ডাবল প্যারামিটার, বাট এখানে যদিও তোমাকে দেখাচ্ছে ইন্টিজার, তোমাকে আসলে ডাবল নিতে হবে, কারণ ফাইনাল আউটপুটে তুমি দেখো কোথাও আসলে ইন্টিজার বলে কিছু নেই, সবগুলোতে ডাবল আছে। সো যতই এখানে তোমাকে ইন্টিজার থাকুক, তোমাকে আসলে আউটপুটে যেটা আছে সেইটা মানে সেইটা জেনারেট করার জন্য তোমাকে এখানে ডাবলে দিতে হবে। সো যখন তুমি সেট ব্যালেন্স লিখবা, তাহলে আমি এখানে একটা কথা লিখি, সেটা হইতেছে যে সেট ব্যালেন্স। সো আমি আরেকটা মেথড ডিজাইন করতে হবে, মেথডের নাম কি, মেথড ডিজাইন করব। সো এই মেথড হবে কি, সেট ব্যালেন্স, BALANCE। সেট ব্যালেন্স মেথডের প্যারামিটারটা আসলে কি হবে, প্যারামিটারটা আসলে হবে ডাবল, এবং এই যে ডাবলের ক্ষেত্রে এখানে কি একটা পাঠাইছে, এখানে একটা অ্যামাউন্ট পাঠাইছে, রাইট, এখানে একটা কি পাঠাইছে, এখানে একটা অ্যামাউন্ট পাঠাইছে। সো লেটসে আমি এখানে একটা অ্যামাউন্ট নামের একটা ভ্যারিয়েবল নিলাম। ওকে, আচ্ছা, সো তাহলে মেথড কী করলাম, সেট ব্যালেন্সে আমি অ্যামাউন্ট নামের ভ্যারিয়েবলটা নিলাম। ওকে, আচ্ছা, কোনো সমস্যা নেই। এরপরে এই লাইনের পরে মানে এই যে 4 এবং 5 নম্বর লাইন, দেখো 4 এবং 5 নম্বর লাইন থেকে কোনো আউটপুট বের হয়েছে, কোনো কিন্তু আউটপুট বের হয়নি। তার মানে আমি যে হইতেছে যে মেথড, এই যে মেথডটা ডিজাইন করতেছি, মেথড সেট ব্যালেন্স, এই সেট ব্যালেন্স মেথড থেকে কোনো আউটপুট আসবে, মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কিছু আসবে, অবশ্যই আসবে না। তাহলে এখানে আসলে হবেটা কি, আমরা কিন্তু এই লাইন থেকে সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ডলি যাই, বাট আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে আমি একটা মেথড ডিজাইন করব যেটা ডাবল হবে এবং একটা অ্যামাউন্ট নামে একটা ভ্যারিয়েবল হবে। আচ্ছা, গেল। সো তাহলে এখন আমি 5 নম্বর লাইন ডান, 4 নম্বর লাইন ডান, এই লাইনও মোটামুটি বোঝার ডান। সো আমি এখানে একটা টান দিলাম, এরপরে দেখো এটাও শেষ। এখন কি বলছে, A1 ডট প্রিন্ট ইনফো। আচ্ছা, প্রিন্ট ইনফো মেথড কিন্তু অলরেডি আমি হচ্ছে যে কী করছি, অলরেডি কিন্তু আমি ডিজাইন করছি কি, প্রিন্ট ইনফো মেথডের মধ্যে নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, আর ব্যালেন্স থাকবে। ওকে, সো এখন এই জায়গাতে প্রিন্ট ইনফো মেথডের একটা কাজ আছে। প্রিন্ট ইনফো যখন মেথডটা এখান থেকে রান হয়েছে, দেখো এই যে 5 নম্বর লাইনটা আছে না, 5 নম্বর লাইনে, হ্যাঁ 5 নম্বর থেকে তো এইটা। সো প্রিন্ট ইনফো, তাহলে আমি একটু একটু মার্ক করি, লেটসে একটু বোঝানোর জন্য সবুজ কালার দিই এবং এটা একটু বড় করে দিই। সো এই যে প্রিন্ট ইনফো, এটা থেকে আমার আউটপুটটা আসছে কীরকম, আউটপুটটা আসছে আবির, অ্যাড্রেস ধানমন্ডি, ব্যালেন্স হচ্ছে 1000.0। সো তাহলে এখন তুমি প্রিন্ট ইনফো মেথডের একটা পারপাস পাইলা। প্রিন্ট ইনফো মেথডের একটা পারপাস কি, প্রিন্ট ইনফো মেথডের একটা পারপাস হচ্ছে যে আমাকে দুইটা জিনিস করতে হচ্ছে। একটা হইতেছে যে এই প্রিন্ট ইনফো মেথডের ক্ষেত্রে আমার এই মেথডটা যখন আমি নেমটা যখন আমি ডিক্লেয়ার করব, নেমটা নিয়ে যখন কাজ করব, তুমি দেখতে পাচ্ছ যে এখানে নেম কি আছে, আবির আছে। সো এখানে নেম বলতে কে আছে, এই যে দেখো এখানে যে নেম আছে, তার মানে প্রিন্ট ইনফো মেথডের মধ্যে আমার এই নেমটা আসলে কি হবে, দিস ডট নেম। তাহলে কি আমি একদম যে অবজেক্ট ডিক্লেয়ার করছে না, এই যে অবজেক্ট ডিক্লেয়ার করছে,
অবজেক্ট ডিক্লেয়ার করার সময় যে আবির দিছে, তাহলে আমি এই ডিরেক্ট আবিরটা এখান থেকে পেয়ে যাব। এরপরে দিস ডট অ্যাড্রেস দিলে আমি এই ধানমন্ডি লোকেশনটাও পেয়ে যাব প্রিন্ট ইনফো মেথড থেকে, রাইট? দিস ডট অ্যাড্রেস। সো এগুলো কিন্তু আমাকে আগে থেকে ডিজাইন মানে ডিসিশন নিয়ে ফেলতে হবে, তাহলে আমি অ্যাকুরেটলি মোটামুটি 90% অ্যাকুরেট করতে পারবো আমার ওপির কোডটা। সো অ্যাড্রেসটাও আমাকে যে প্রিন্ট ইনফো, এখন এখানে অ্যাকচুয়ালি আসলো কি ব্যালেন্স, এই ব্যালেন্সটা কার অ্যাকচুয়ালি দেখো তো, এখানে যে ব্যালেন্সটা আসলো এই যে 1000 টাকা যে A1টা আসলে কে, এই A1টা কিন্তু আবির। সো আবিরের অ্যাকাউন্টে 1000 টাকা রাখা হয়েছে। এটা কি এখন ব্যাংকের অ্যাকাউন্ট নাকি আবিরের অ্যাকাউন্ট, মানে ব্যাংকে টোটাল কত টাকা আছে সেটা কি এখানে দেখাচ্ছে, নাকি আবির কত টাকা রাখছে সেটা এখানে দেখাচ্ছে? অবশ্যই এটা এখানে দেখাচ্ছে যে আবির কত টাকা রাখছে। সো আবির এখানে 1000 টাকা রাখছে, তাই এখানে 1000 টাকা আসছে। সো আবির যদি ওই ব্যাংকে এখন পর্যন্ত দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, একটা অ্যাকাউন্ট হচ্ছে মীরার, একটা অ্যাকাউন্ট হচ্ছে আবির। তবে এখন পর্যন্ত মীরা কোনো টাকা রাখে নাই, আবির টাকা রাখছে। সো আবির যেহেতু টাকা রাখছে, তাহলে এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা আবিরেরও, এই যে এখানে যত 1000 টাকা আবিরেরও, আবার এই 1000 টাকা কিন্তু ব্যাংকেরও টোটাল টাকা। সো ব্যাংকে কিন্তু এখন পর্যন্ত কেউ টাকা রাখেনি, আবিরই 1000 টাকা রাখছে। তাহলে আমরা বলতে পারি এখন, মানে এই ডিসিশনটা নিতে পারি যে তাহলে এটা মোটামুটি আমি শিওর যে এই ব্যালেন্সটা আসলে আবিরের। তবে আরেকটা জিনিসও ভাবার বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু আবিরের 1000 টাকা ব্যাংকে আছে, তার মানে ব্যাংকের নিজস্ব টাকাও আপাতত 1000 টাকা। ওকে, আচ্ছা। সো তাহলে এই প্রিন্ট ইনফো মেথড থেকে যে ব্যালেন্সটা আমি পাইতেছি, এই ব্যালেন্সে আমাকে দুইটা জিনিস করতে হবে, সেটা হইতেছে যে আপডেট করতে হবে। ওকে, সো এই যে তোমার হচ্ছে যে প্রিন্ট মেথডে যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা আসলে কি হবে, আপডেট হবে। তাহলে এই ব্যালেন্সটা আসলে কোথায় থেকে আপডেট হবে? যখন আমার এই যে সেট ইনফো, হ্যাঁ, যখন আমি এই যে সেট ইনফো মেথডটা কল করছি, তাহলে এই সেট ইনফো মেথড থেকে আমাকে ব্যালেন্স নামের যে ভ্যারিয়েবলটা, লেটসে এই যে সেট ব্যালেন্স, এই সেট ব্যালেন্সে আমি কত রাখছিলাম, 1000 রাখছিলাম একটু আগে আবিরের জন্য, রাইট? তাহলে এই ব্যালেন্স এই ইয়ারটা আমার কেমন হবে, যে দিস ডট, আমি এটা অন্য কায়দে দেখি, যে দিস ডট যে ব্যালেন্স থাকবে সেটা আমার কি হবে, আমার শুরুতে ব্যালেন্সটা আমার কত ছিল এখানে, সো এখানে আমার 0.0 ছিল ডাবল ব্যালেন্স। সো দিস ডট ব্যালেন্স এটা কি দেব, বি এ বি সরি BALANC, দিস ডট ব্যালেন্স, এখানে আমি কি দেবো, সো তোমরা অনেকে হয়তো এইভাবে লিখো দিস ডট ব্যালেন্স, আবার লিখো যে দিস ডট BALANC ব্যালেন্স প্লাস এই অ্যামাউন্টটা, এখানে যে 1000, এই অ্যামাউন্টটা আমরা এখানে রেখে দেবো। সো অ্যামাউন্ট, তাহলে এখানে অ্যাকচুয়ালি কী হলো, দিস ডট ব্যালেন্সে আগে ছিল 0.0, সেটার সাথে অ্যামাউন্টটা যোগ হলো, মানে 1000 যোগ হলো, 1000টা যোগ হয়ে এখন দিস ডট ব্যালেন্সে কত গেল, 1000 গেল, 1000.0 গেল আর কি। ওকে, যেহেতু আমি এটা ডাবল দিছি, সো 1000.0। সো আমরা কিন্তু এই লাইনটা এভাবে না লিখে আমরা কিন্তু এই লাইনটা এভাবে লিখতে পারি। কিভাবে, এখানে একটা হচ্ছে যে প্লাস দিলাম, আর এই অ্যামাউন্টটা আমি এখানে রাখলাম। ওকে, তাহলে এটা একটা গেল। এখন আমি বললাম যে এটা তাহলে এই ব্যালেন্সটা কার, এই ব্যালেন্সটা কিন্তু আবিরের। তবে আরেকটা কথা তো তোমাকে মনে রাখতে হবে, সেটা কি, এই ব্যালেন্সটা যে আবির যে ব্যাংকে রাখছে, তার মানে ব্যাংকেরও নিজস্ব একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটাই অ্যাকচুয়ালি এই ব্যালেন্সটা, সেটা আসলে এই টোটাল ব্যালেন্স। ওকে, সো এই টোটাল ব্যালেন্স তাহলে কত হবে, তাহলে আমি এখানে আবার লিখব যে দিস ডট টোটাল ব্যালেন্স। আমি এই জিনিসগুলো আবার বোঝাবো, জাস্ট আমি প্রশ্ন পড়ে পড়ে যা যা বুঝতেছি সেটা আমি লিখতেছি। সো দিস ডট টোটাল ব্যালেন্স প্লাস ইকুয়াল টু অ্যামাউন্ট। আচ্ছা, সো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হইতেছে যে এই সরি হ্যাঁ, এই ব্যালেন্সটা কিন্তু আসলে প্রাইভেট, আর এই হচ্ছে টোটাল ব্যালেন্স, এইটা কি আসলে প্রাইভেট নাকি হচ্ছে যে স্ট্যাটিক নাকি ইনস্ট্যান্স, এটা কিন্তু আমি এখন পর্যন্ত এখানে ডিক্লেয়ার করিনি। দেখো এখানে কিন্তু আমি ফাঁকা রাখছি, এখানে আমি প্রাইভেট এটার ডিসিশন দিয়ে দিছি কারণ কোশ্চেন থেকে বুঝছি। বাট তুমি একটা লজিক্যালি চিন্তা করো যে ব্যাংকের টোটাল কত টাকা আছে, এটা কি আসলে পাবলিক হওয়া উচিত নাকি প্রাইভেট হওয়া উচিত নাকি স্ট্যাটিক হওয়া উচিত? সো স্ট্যাটিকের পারপাস কি, স্ট্যাটিকের পারপাস হচ্ছে যে আমি প্রত্যেকটা অবজেক্টে, লেটস সে এই যে আমি যে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, রাইট, এই যে এখানে যে আমি A1 অবজেক্টটা ক্রিয়েট করছি, এই A1 অবজেক্টের ব্যালেন্স শুধুমাত্র A1ই জানবে। A1 অবজেক্টের ব্যালেন্স কখনোই কিন্তু B1 অবজেক্ট কখনোই জানতে পারবে না। একজন অবজেক্টের প্রপার্টি আরেকজন অবজেক্ট কি করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না। সো তাহলে আমরা এখান থেকে কয়েকটা কথা লিখে দিই, তাহলে এটা মনে থাকবে।
এই কথাগুলো ইম্পর্টেন্ট, কারণ এই কথাগুলো দিয়ে পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে তোমার হেল্প হবে। সো যখন তুমি একটা ক্লাস নিয়ে কাজ করবা, লেটস সে আমি একটা ক্লাস, সো এই ক্লাসের মধ্যে কি থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল, স্ট্যাটিক মেথড থাকে, এই দুইটা জিনিস থাকে। আরেকটা জিনিস থাকে, সেটা কি, সেটা হচ্ছে তোমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স মেথড, এটা থাকে। আর কি কি থাকে, স্ট্যাটিক ভ্যারিয়েবল, স্ট্যাটিক মেথড, আর হচ্ছে তোমার এনক্যাপসুলেশন। হ্যাঁ মানে তো প্রাইভেট আর কি, প্রাইভেট ভ্যারিয়েবল। সো প্রাইভেট মেথড অ্যাকচুয়ালি ওভাবে খুব একটা ইম্পর্ট্যান্ট না। আমাদেরকে এই প্রথম যে 5টা জিনিস আছে সেইটা নিয়ে একটু ডিসিশন নিতে হবে যে ক্লাসের সাথে বা একটা অবজেক্টের সাথে এই ভ্যারিয়েবলগুলো একটা সম্পর্ক আছে। লেটসে আমি যদি তোমাকে বলি যে আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, লেটসে আমি ধরো যে টম ক্লাসের আন্ডারে T1 একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ওকে, তাহলে আমি টম ক্লাসের আন্ডারে T2 একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, তারপর T3 একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। এরকম একটা ক্লাসের আন্ডারে আমি অজস্র কি করতে পারবো, অজস্র হচ্ছে লেটসে টম দিলাম না, টম জিনিসটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা ব্যাংকে আছি। সো লেটসে এটা হচ্ছে ব্যাংক নামের একটা ক্লাস। সো ব্যাংক নামের ক্লাসে কি হতে পারে, অনেকগুলো অ্যাকাউন্ট হতে পারে, লেটসে অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট 3। সো একটা ব্যাংক ক্লাসে এগুলা হচ্ছে এক একটা কি অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টের ধরো যে একটা ব্যক্তি আছে, সো পার্সন 1, এই অ্যাকাউন্টের মালিক হচ্ছে পার্সন 2, এই অ্যাকাউন্টের মালিক হচ্ছে পার্সন 3। সো এই যে ব্যাংক ক্লাসের আন্ডারে যে আমার যে অবজেক্টগুলো ক্রিয়েট হয়েছে, সো এই অবজেক্টগুলোকে একটা হচ্ছে অ্যাকাউন্ট 1, একটা হচ্ছে অ্যাকাউন্ট 2, একটা হচ্ছে অ্যাকাউন্ট 3। সো তুমি কি কখনো হচ্ছে যে চাইবা যে এই পার্সন 1-এর যে টাকা সেটা পার্সন 2 জানুক? অবশ্যই না। পার্সন 1-এর টাকা পার্সন 2 জানুক এটা চায় না। সিমিলারভাবে পার্সন 2-এর টাকা পার্সন 1 জানুক এটা আমি চাই না। সো তাহলে যখন আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করি বা একটা অবজেক্ট ক্রিয়েট করি, ব্যাংক ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, তখন এই অবজেক্টের আন্ডারে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো আছে, এই একটা ভ্যারিয়েবলের সাথে অন্য কোনো ভ্যারিয়েবলের কোনো সম্পর্ক নাই। লেটস সে আমি যদি বলি, আমি যদি এখানে তোমাকে বলি যে এই যে P1, পার্সন 1-এর যে ব্যালেন্স সেটা যদি হয় তোমার 500 টাকা, আবার আমি যদি বলি P2 ডট ব্যালেন্স এটা যদি বলি 800 টাকা, লেটস সে আমি দুইটা জিনিস করলাম, তাহলে তুমি কি এখন বলবা যে ভাই মেমোরিতে এই জিনিসটা তাহলে মেমোরিতে কিভাবে হয়? লেটস সে এটা হচ্ছে একটা ক্লাস, ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে আসলে ব্যাংক। সো মেমোরিতে কি হয়, এটা হচ্ছে আমার মেমোরি, ঠিক আছে। এই মেমোরিতে এই ব্যাংক ক্লাসে একটা প্রোটোটাইপ তৈরি হয়। সো প্রোটোটাইপ তৈরি হওয়ার পরে এখানে কি হয় যে এখানে যখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট ACC1, অ্যাকাউন্ট 1, এই অ্যাকাউন্ট 1-এ যে পার্সন 1 আছে, এই পার্সন 1-এর BA ব্যালেন্স থাকে একটা। সিমিলার ওয়েতে যখন আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি অ্যাকাউন্ট 2, তার মানে এখানে একটা পার্সন 2 ভ্যারিয়েবল আসবে, সেটারও কিন্তু আলাদাভাবে একটা ব্যালেন্স থাকবে। তাহলে আমি যে এখানে একটা লাইন লিখছি P1-এর ব্যালেন্স 500, তাহলে এখানে এসে আমার কি হয়ে যাবে, আমার মেমোরিতে এখানে 500 জমা হবে, এখানে আমার 800 জমা হবে। তাহলে আমি এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার কারণ কি, এই কথাগুলো বলার কারণ হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো, এই যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো যেটা পাবলিক ভ্যারিয়েবল তোমরা বলে বুঝতে পারো যে দিস ডট দিয়ে যখন আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, তখন আমাকে মেমোরিতে আলাদা আলাদাভাবে জিনিসগুলো কি হয়, আলাদা আলাদাভাবে জিনিসগুলো এভাবে মেমোরিতে থাকে। তাহলে এখানে স্ট্যাটিকের সাথে এই মানে এগুলো তো আমি বুঝলাম, এগুলো আমার অবজেক্ট, এই অবজেক্টের ভ্যারিয়েবলগুলো আলাদা আলাদাভাবে মেমোরিতে স্টোর থাকে। তাহলে আমি যখন বলি যে P1 ডট ব্যালেন্স, তখন সে আমাকে 500 প্রিন্ট করে দেখায়। আমি যদি সিস্টেম ডট আউট ডটের মধ্যে এই জিনিসটা প্রিন্ট করি, তাহলে এখান থেকে আমি 500 পাবো, এটা আমি বুঝতে পারতেছি, কারণ মেমোরিতে আলাদাভাবে এটা আছে। আবার যখন আমি P2 ডট ব্যালেন্স 800 দিব, তখন মেমোরি থেকে আমার এই 800 জিনিসটা আলাদাভাবে বের হবে, এটা আমি বুঝতে পারতেছি। তাহলে ভাই এই স্ট্যাটিক ভ্যারিয়েবল, স্ট্যাটিক মেথডের বিষয়টা এখানে কি, যখন তুমি একটা ক্লাস ডিজাইন করো, ওই ক্লাসের সাথে কিছু প্রপার্টি থাকে। দেখো আমি কিন্তু ক্লাসের ভিতরে এই ব্যালেন্সটা লিখছি। আমি যদি বলি যে এই ক্লাস যখন ডিজাইন করছো, এই ক্লাসের কিছু নিজস্ব প্রপার্টি থাকে,
যেটাকে আমরা স্ট্যাটিক প্রপার্টি বলতে পারবো। মানে স্ট্যাটিক মানে সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট, সেটা আসলে সবাই অ্যাক্সেস করতে পারবে। লেটসে এই টোটাল ব্যাংকের ব্যালেন্স, টোটাল ব্যাংক ব্যালেন্স, ওকে। সো এই যে টোটাল ব্যাংক ব্যালেন্স, এটা কি আসলে এই টোটাল ব্যাংক ব্যালেন্স এটা কি তুমি কখনো এই ক্লাসের ভিতরে এই পার্সন ওয়ানের জায়গায় রাখতে পারবা? রাখার তো কোনো প্রয়োজন নেই, কারণ এই পার্সনের তো এই ব্যাংক ব্যালেন্সটা এই মুহূর্তে জানার দরকার পড়তেছে না। সো তার মানে এই জিনিসটা কি কখনো তোমার হচ্ছে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হবে? এটা কিন্তু কখনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না, কারণ এই ব্যাংক ব্যালেন্সটা অ্যাকচুয়ালি প্রপার্টিটা কার? ব্যাংকের। সো এই ব্যাংকের যে ভ্যারিয়েবল, যেটা নিজস্ব ভ্যারিয়েবল, সেই একটা ক্লাসের নিজস্ব ভ্যারিয়েবলকে বলা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। আর এই ক্লাসের ভিতরে যে অবজেক্টগুলো তৈরি করা হয়েছে তার নিজস্ব ভ্যারিয়েবলগুলোকে বলা হচ্ছে তোমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর হচ্ছে যে স্ট্যাটিক ভ্যারিয়েবলের কিছুটা ডিফারেন্স আছে। এটা কি তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আর আমি আরও একবার জিনিসটাকে ক্ল্যারিফাই করে বলতেছি, যখন আমি একটা ক্লাস ডিজাইন করতেছি, ক্লাস ডিজাইন করার পরে সেখানে অবশ্যই আমি কিছু অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার পরে যখন আমি ওই অবজেক্ট দিয়ে একটা ভ্যারিয়েবল কল করব, সেটা আসলে কি ওই ক্লাসের ওই অবজেক্টের নিজস্ব প্রপার্টিতে মেমোরিতে এসে জমা হইলো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি যে এই যে ব্যাংক ক্লাস, এ তো একটা মানে মানুষ, এরও তো কিছু চাওয়া পাওয়া আছে। সো এ আসলে কি করতে চায়, এ নিজস্ব কিছু ভ্যারিয়েবলও রাখতে চায়, যে ভাই ঠিক আছে আমার বক্সের মধ্যে অনেকে এসে তাদের ভ্যারিয়েবল স্টোর রাখতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই যে আমার নিজস্ব কিছু ভ্যারিয়েবল থাকুক। সেই নিজস্ব ভ্যারিয়েবলটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। সো যখন আমরা দেখব যে এই ক্লাসের বা এই অবজেক্টের আন্ডারে এই ভ্যারিয়েবলগুলোর অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েবলটার দরকার নেই, তার মানে আসলে এটা স্ট্যাটিক। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে যে আমি যে টোটাল ব্যালেন্স বলছি, এটা কি আসলে কোনো অবজেক্টের আন্ডারে থাকা উচিত নাকি এটা ক্লাসের আন্ডারে থাকা উচিত? তার মানে অবশ্যই এটা আসলে আমাদের যে অ্যাকাউন্ট ক্লাস, সেই অ্যাকাউন্ট ক্লাসের একমাত্র ভ্যারিয়েবল সেটা হচ্ছে কি স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো এতক্ষণ ধরে আমি এই যে প্যাক করলাম, এটার অ্যাকচুয়াল রিজন হইতেছে এটাকে স্ট্যাটিক ভ্যারিয়েবল সেটা বোঝানো। তাহলে আমি এখানে বলে দিলাম এটা হচ্ছে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। রিজন রিজন এটা আসলে কোনো অবজেক্টের সাথে সম্পর্কিত না। সো এই স্ট্যাটিক দিয়ে আসলে কিভাবে কি হইতেছে আমরা একটু পরে দেখতেছি। আমি আবারও বলতেছি, আজকের প্রবলেমটা এমন না যে এই প্রবলেমটা ইজি। আমি জানি এই প্রবলেমটা অনেক ইজি, এই ধরনের প্রবলেম হয়তো তুমি পরীক্ষায় এনকাউন্টার করবে না, কিন্তু এই প্রবলেমটা সলভ করার যে টেকনিকগুলা বা সলভ করতে যে 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 চ্যালেঞ্জ বা যে যে চিন্তাগুলো আসে, সেগুলো তুমি এখান থেকে শিখে ফেলো, যাতে করে পরবর্তী প্রবলেম 2 প্রবলেম 3 ক্ষেত্রে তুমি জিনিসগুলা খুব দ্রুত মানে মাথায় ক্যালকুলেশন করতে পারো। ওকে। সো আচ্ছা, তাহলে দেখো এখানে কি দাঁড়ালো, এই যে এখানে যেহেতু আসি, আমি কোথায় ছিলাম, আমি ছিলাম অ্যাকচুয়ালি এই জায়গাতে। সো এই জায়গাতে এই যে দিস ডট যে জিনিসটা দিলাম, ঠিক আছে, এই যে দিস ডট যে জিনিসটা দিলাম, সো দিস ডট যে টোটাল ব্যালেন্স, এটার ইয়ে কি স্ট্যাটিক, আর এই ব্যালেন্সের এটা কি, এটা কিন্তু প্রাইভেট। এটা আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা মানে এই প্রবলেমটা পড়তে পড়তে বুঝছি, সেই দুইটা কিন্তু আমি এখানে লিখে দিছি। তার মানে যখন আমি এই অ্যাকাউন্ট ক্লাসের নিচে ভ্যারিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করবো, তখন এখানে আমি বলে দেবো যে এটা স্ট্যাটিক, এটা প্রাইভেট, সেটা আমি প্রবলেম দেখে বুঝছি। আচ্ছা, তাহলে এই সেট ব্যালেন্সের মেথডটা আমার কাইন্ড অফ এরকম হবে, মোটামুটি আমি বুঝতে পারছি। সো এই জিনিসটা এখানে শেষ। আচ্ছা, সো আরেকটা জিনিস সেটা হইতেছে যে এই যে ইনক্যাপসুলেশনের ক্ষেত্রে বলে দিছে যে ইউ মাস্ট ইউজ ইনক্যাপসুলেশন, এখন পর্যন্ত ইনক্যাপসুলেশনের কিছুই কিন্তু আমি করি নাই। শুধু আমি একটা কি করছি, এই ব্যালেন্সটাকে আমি প্রাইভেট করে দিছি। এখন এই যে ব্যালেন্সকে যে আমি প্রাইভেট করছি, কোথায়, এই জায়গাতে আমি ব্যালেন্সকে যে প্রাইভেট করছি, এই প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য তোমাকে সেটার মেথড এবং গেটার মেথডটাকে লিখতে হবে। ওকে। সো এই এই প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য অলরেডি আমি এখানে সেট ব্যালেন্সটাকে সেট করছি, তার মানে অলরেডি আমার সেট মেথডটা লেখা আছে। এখন আমাকে গেট মেথডটা লিখতে হবে। সো গেট মেথড লেখার জন্য কিছুই না, যেহেতু এটা আমার একটা আমার প্রাইভেট কে আছে বলো তো, আমার প্রাইভেট আছে হচ্ছে তোমার ব্যালেন্স। সো এই প্রাইভেট ব্যালেন্স আছে, এটাকে আমাকে অ্যাক্সেস করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা আসলে সেট মেথড লাগবে, একটা আসলে গেট মেথড লাগবে। ঠিক আছে, তোমার সামনের এই ইনক্যাপসুলেশনে যতগুলো প্রবলেম পাবা, যদি সেখানে দেখো যে একটা ভ্যারিয়েবল প্রাইভেট আছে, সেখানে তোমার দুইটা জিনিস মাস্ট থাকতে হবে। যদি এইটা থাকে তাহলে এটা ডিজাইন করব না, যদি এইটা থাকে তাহলে এটা ডিজাইন করব না। সো যেটা এখন আমি কোশ্চেন পড়ে বুঝতে পারতেছি যে আমার কোশ্চেনে কিন্তু ওই যে সেট ব্যালেন্স কই গেল, এই যে সেট ব্যালেন্স, সেটার মেথডটা অলরেডি দেওয়া আছে, তার মানে আমাকে গেট ব্যালেন্স মেথডটা আসলে ডিজাইন করতে হবে। ওকে। তো তাহলে আমি একটা মেথড ডিজাইন করব, যেহেতু আমাকে
এই ব্যালেন্স এই ভ্যারিয়েবলটা যেটা প্রাইভেট এটা অলরেডি এখানে দেওয়া আছে। সো এটার যদি মেথডটা আমি ডিজাইন করি তাহলে আমার কিছুটা এরকম হবে যে পাবলিক ভয়েড, সরি ভয়েড না, এখান থেকে আসলে ডাবল হবে, কারণ কি এই ব্যালেন্সটা আসলে, ও আচ্ছা, গেটার সেটার মেথডের, সরি গেট মেথড থেকে কিন্তু অলওয়েজ আমরা রিটার্ন করি, এটাও তোমাকে মনে রাখতে হবে। সো গেট মেথড থেকে অলওয়েজ রিটার্ন হবে, অলওয়েজ রিটার্ন হবে। এই বেসিকগুলোর ক্লাস কিন্তু আমি বুঝিনি। না, গ্রেড গ্রেড মানে আচ্ছা, এই জিনিসটা আমি একটু এখানে লিখে দিই। সো যেহেতু আমরা ইনক্যাপসুলেশন পড়তেছি, সো ইনক্যাপসুলেশনের ক্ষেত্রে আমার যখন একটা ভ্যারিয়েবল, যখন আমার একটা ভ্যারিয়েবল প্রাইভেট থাকে, ওকে, যখন একটা ভ্যারিয়েবল প্রাইভেট থাকে, সো এই প্রাইভেট থাকলে আমাকে লেটস সে এখানে প্রাইভেট কে আছে ব্যালেন্স, আচ্ছা প্রাইভেট আসলে ব্যালেন্স আছে। সো এই যে ব্যালেন্স মেথড, এই ব্যালেন্স প্রাইভেট যে ভ্যারিয়েবলটা আছে এইটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে সেট মেথড আর একটা বলা হচ্ছে গেট মেথড। সো এই গেট মেথড থেকে অ্যাকচুয়ালি অলওয়েজ, আমি একটু নিচে আসছি, সেই গেট মেথড থেকে অ্যাকচুয়ালি অলওয়েজ আমি রিটার্ন করব সবার লাস্টে, রিটার্ন করব, এটা ট্রু, বাট প্রিন্ট করব না, ওকে। সো তাহলে মনে থাকবে, এবং এটার কিন্তু টাইপ ভয়েড হবে না। সো গেটার মেথডের টাইপ কখনোই ভয়েড হবে না, ওকে। সো এই যে তাহলে আমি ব্যালেন্সের ক্ষেত্রে লেটস সে আমি কোথায় মেথডটা ডিজাইন করতেছিলাম, এখানে ডিজাইন করতেছিলাম। সো পাবলিক, এখানে কি ভয়েড দিব? আমি কিন্তু কি ডিজাইন করতেছি, আমি কিন্তু গেট মেথডটা ডিজাইন করতেছি, তাহলে অবশ্যই এখানে ভয়েড হবে না। এখানে কি হবে, ব্যালেন্সের ডাটা টাইপটা কি ছিল মনে আছে? ব্যালেন্সের ডাটা টাইপটা দেখো, ব্যালেন্সের ডাটা টাইপটা কিন্তু ডাবল। সো তাহলে আমাকে এখানে অ্যাকচুয়ালি কি করতে হবে, পাবলিক ডাবল দিতে হবে, যেহেতু আমি প্রাইভেট ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমার সেটার অলরেডি দেওয়া আছে, আমি এখন গেটার ডিজাইন করব। সো গেটার ডিজাইন করতে হলে আমি এখানে ভয়েড দিতে পারবো না, আমি এখানে দিব পাবলিক ডাবল। সো পাবলিক ডাবল, দেন সেট ব্যালেন্সের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউটটা আছে এখানে কি বলা আছে দেখো, সেট ব্যালেন্স, রাইট? এই যে ভালো করে দেখো, এসিটি তারপরে বড় হাতের BLANCE, রাইট? তাহলে আমি গেট মেথডটা ডিজাইন করার ক্ষেত্রে গেট কথাটাকে শুধু আনবো, বাদ বাকিগুলা সবগুলো সেম রাখবো। সো আমি এখানে লিখি, সো GET, সরি গি না, GET BALANCE, গেট ব্যালেন্স, ওকে। সো গেট ব্যালেন্সের এখানে কি দিব, জাস্ট নাথিং বাট এই জিনিসটা দিব। তো এই জিনিসটা একটু এখানে অনেক চাপাচাপি হচ্ছে, সো চাপাচাপি যাতে না হয় এই জিনিসটাকে একটু এই সাইডে আনি অ্যান্ড এটাকে একটু ছোটো করি। আচ্ছা, সো এই গেট ব্যালেন্স মেথডটার প্যারামিটার লিখলাম, এখন আমি ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমি কি করব, জাস্ট রিটার্ন করব, রিটার্ন দিস ডট ব্যালেন্স, ডান, ওকে। সো তাহলে গেট ব্যালেন্স মেথডটা আহামরি কিছুই না, এখানে তোমাকে মনে রাখতে হবে, আমি এখানে কি কি মনে রাখতে বলছি, যখন ইনক্যাপসুলেশনের কথা তুমি বুঝতে পারবা প্রশ্নটা পড়ে, সেখানে একটা ভ্যারিয়েবল থাকবে যেটা আসলে প্রাইভেট, যেটা তাহলে ওই প্রাইভেটের ক্ষেত্রে একটা সেট মেথড থাকবে, যদি কোশ্চেনে সেট থাকে তাহলে ডিজাইন করবো না, যদি গেট না থাকে তাহলে গেট ডিজাইন করব, গেট ডিজাইন করার ক্ষেত্রে আমি রিটার্ন করব, তবে প্রিন্ট করব না, এবং টাইপটা ভয়েড হবে না, দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে মানছি এভাবেই। তাহলে গেটার মেথডটা ডিজাইন করো, নর্মালি পরীক্ষায় তোমাকে গেটার মেথডটাই ডিজাইন করতে হয়, সেট মেথডটা কোশ্চেনেই থাকে, ওকে। তাহলে আমি এই জিনিসটাকে একটু সার্কেলাইজ করে দিই, ওকে। সো তাহলে মোটামুটি আমরা একটা কোশ্চেনে আসলে অনেকগুলো ইজি বেসিকগুলো বুঝে ফেললাম, পরের ইনক্যাপসুলেশনে আরও বেসিক জিনিসপাতি আসবে, আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিক থেকে এরকম 4-5টা ইজি কঠিন প্রবলেম সলভ করার, তাহলে প্রবলেম সলভিংয়ের যে অ্যাপ্রোচ সেটা আমরা বুঝে ফেলবো যে আসলে এভাবে করে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনটাও গেল, এই লাইনটা কোন লাইনটা, এই যে সেট, হ্যাঁ আমরা কোথায় ছিলাম, আমরা কিন্তু এই জায়গাতে ছিলাম। তারপরে প্রিন্ট ইনফোতে যখন গেছি 5-এর পরে এই দুইটা লাইন প্রিন্ট হয়েছে, তো এই ব্যালেন্সটা যদি প্রিন্ট করতে হয়, এই ব্যালেন্সটা প্রিন্ট করার জন্য আমাকে কিসের আন্ডারে যেতে হচ্ছে, প্রিন্ট ইনফো। তো প্রিন্ট ইনফোতে আসার পরে আমি দেখতে পাচ্ছি প্রিন্ট ইনফোতে 3টা জিনিস আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে অ্যাড্রেস, আরেকটা আসলে ব্যালেন্স। কিন্তু এই ব্যালেন্সটা অ্যাকচুয়ালি কী ছিল, ব্যালেন্সটা অ্যাকচুয়ালি ছিল প্রাইভেট। সো এই প্রাইভেটটাকে পাওয়ার জন্য আমি তখন এখানে একটা গেটার মেথডটা ডিজাইন করছি, তার মানে গেটার মেথড ডিজাইন ডান, এই ব্যালেন্সটাও আমি এখন ইজিলি প্রিন্ট করতে পারবো। তুমি যদি ব্যালেন্সটা নর্মালি SOP দিয়ে ব্যালেন্স দিতা তাহলে এটা ভুল হতো, কারণ এই ব্যালেন্সটা আসলে কি
প্রাইভেট ভ্যারিয়েবল। সো প্রাইভেট ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েবলটা পাওয়ার জন্য তোমাকে গেটার মেথডটা অবশ্যই ডিজাইন করতে হতো। তাই আমরা ডিজাইন করছি। এখন আমি এখানে যদি ব্যালেন্সটাকে প্রিন্ট করে দেই তাহলে এটা আসলে একটা হালাল হবে, কারণ আসলে আমি অলরেডি এটা হ্যান্ডেল করছি এই ব্যালেন্সের প্রাইভেটটাকে। ওকে, সো তাহলে এখন আমি আর কি আছে তাহলে আসলে এই লাইনটাও আমরা বুঝে ফেলছি, মানে এই লাইনের যে অ্যাকচুয়াল রাফ সেটাও আমি কিন্তু করে ফেলছি। এরপরে দেখো কিছুক্ষণ আগে আমি একটু মুছে দেই এই জায়গাগুলো। কিছুক্ষণ আগে আমি কি করছি, কিছুক্ষণ আগে আমি এই 1000 এটা কার A1 এর ব্যালেন্সটাকে আমি রাখছি। A1 হচ্ছে আমার একটা অবজেক্ট। সো এই যে কিছুক্ষণ আগে বললাম যে A1 যে অবজেক্ট সেখানে আমি ব্যালেন্স রাখতে পারছি। সো আবার বলছে কি A2 একটা অবজেক্টেও আমি ব্যালেন্স রাখবো। সো এখন আমি এই লাইনে আসি। সো এই যে A2 যে ব্যালেন্স আছে, A2 সেট ব্যালেন্স 2000। সো A2 সেট ব্যালেন্স 2000 তাহলে আমাকে রাখতে বলছে। এখন সেট ব্যালেন্সে তাহলে এই 5 নম্বর লাইনের পরে যে এই লাইন ছিল এই লাইন থেকে আমি এই দুইটা জিনিস প্রিন্ট করছি। তারপরে 6 নম্বর লাইনের এটা হচ্ছে আমার 6 নম্বর লাইন, এই 6 নম্বর লাইন থেকে এই জিনিসটা প্রিন্ট হয়েছে। তাহলে A2 ডট সেট ব্যালেন্স এই জিনিসটা কিন্তু আমার কোনো কিছু প্রিন্ট করে নাই, করার কিন্তু কথাও না। কারণ কি আমরা যে সেট ব্যালেন্স মেথডটা লিখছি কোথায়, সেট ব্যালেন্স, হ্যাঁ সেট ব্যালেন্স মেথডটা দেখো এই যে এতটুকুর মধ্যে কিন্তু তখন আগেরবার যখন কল হয়েছিল সেখানেও কিন্তু কোনো কিছু প্রিন্ট করা ছিল না। তো তাহলে এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা তাহলে কি এই লাইনটা যখন আমি মানে রান করব বা কম্পিউটার যখন রান করবে তখন কি মেমোরিতে এই A2 অবজেক্টের নিচে এই ব্যালেন্সটাকে 2000 বলে আপাতত স্টোর করে রাখবে। যখন আমি প্রিন্ট করব তখন এখান থেকে জাস্ট প্রিন্ট হবে। দ্যাটস ওয়াই এই জায়গাতে কোনো কিছু আপাতত আসে নাই। আচ্ছা ভালো কথা, না আসলেই ভালো। সো এই লাইনের পারপাসটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। ওকে, আচ্ছা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার ক্লাসের মধ্যে কিন্তু কোশ্চেন করতে পারো, আমি সেটা কনফিউশনটা ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা তাহলে এখন আমি আসলে এই লাইনটাও গেল, 2000-এর লাইনটাও গেল। এখন আমি এই 6 নম্বর লাইন অফ ডান 6 নম্বর প্রিন্ট হয়েছে। এখন এখান থেকে কি বলছে দেখো, এই যে A2 ডট গেট ব্যালেন্স। A2 ডট গেট ব্যালেন্স মানে কি দেখো, মানে হইতেছে যে গেট ব্যালেন্সে আমি কি করছিলাম দেখছো, এই যে ব্যালেন্স যেটা আমার কি ছিল, একটা একটা ভ্যারিয়েবল ছিল না, কি ভ্যারিয়েবল ছিল, প্রাইভেট ভ্যারিয়েবল ছিল। সো এখানে একটা কল আসছে, কলটা কি A2 অবজেক্টের গেট ব্যালেন্সটাকে কল করতে বলছে। সো গেট ব্যালেন্স কিন্তু অলরেডি আমি ডিজাইন করে রাখছি, কই এই যে অলরেডি কিন্তু আমার ডিজাইন করা আছে। সো A2 ডট যখন গেট ব্যালেন্সটা কল হয়েছে এই গেট ব্যালেন্স থেকে তখন আমি কি রিটার্ন করব, দিস ডট ব্যালেন্স। ওকে, সো আমার মেমোরিতে কিন্তু এই A1-এর জন্যে 1000, সরি A1-এর আমার হচ্ছে যে ক্লাস, এই যে এই ছবিটা একটু দেখি, আমার এটা হচ্ছে কি অ্যাকাউন্ট ক্লাসের ভিতরে আমার A1 নামের একটা অবজেক্ট আছে যেটার আসলে একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্সে 1000 টাকা রাখছিল একজন। A2 নামের একটা অ্যাকাউন্ট আছে সেটারও একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সে 2000 টাকা একজন রাখছে। সো এই যে ব্যালেন্স যে ভ্যারিয়েবলটা এটা অবশ্যই কি একটা প্রাইভেট ভ্যারিয়েবল। সো এইটাকে পাওয়ার জন্য অবশ্যই আমাকে গেটার মেথডেরই কিন্তু হেল্প নিতে হবে। দ্যাটস ওয়াই যে প্রশ্নকর্তা সে কিন্তু গেটার মেথড দিয়ে কল করছে, ডিরেক্ট কিন্তু A2 ডট ব্যালেন্স বলে কল করে নাই, কারণ A2 ডট ব্যালেন্স বলে কল করলে তো হতো না, তাকে গেটার মেথডের থ্রুতেই জিনিসটাকে কল করতে হতো। সো যখন এই জিনিসটা কল হলো তখন অ্যাকচুয়ালি আমার মেমোরিতে কী কী কাজ হবে, A2 ডট ব্যালেন্স। সো মেমোরিতে তখন এই গেট ব্যালেন্স মেথডটার কাছে চলে আসবে। গেট ব্যালেন্স মেথডটা কই, গেট ব্যালেন্স মেথডটা আসলে এই জায়গায় আসার পরে সে দেখবে দিস ডট ব্যালেন্স। সো এই দিস ডট ব্যালেন্স এই জিনিসটা আবার কোথায় স্টোর হয়েছিল, এই জিনিসটা এই অ্যাকাউন্ট ক্লাসের যে আমার মেমোরিতে A2 এর নিচে স্টোর হয়েছিল। সো সেইখান থেকে মেমোরি বের করে দিবে, তারপরে এই এসওপি থেকে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন থেকে এই জিনিসটা এই 5 এবং 6-এর মাঝখানে দেখো, সরি 6-এর নিচ থেকে এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। সো গেট ব্যালেন্সের কাজ কি, এবং আমি যে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে যে এই ভ্যারিয়েবলগুলা নিচের দিকে চলে গেল ওই বক্সের মধ্যে, এই ভিডিওটা তুমি যখন আরেকবার দেখবা যে তোমার পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে গেছে যে ইনক্যাপসুলেশনের কনসেপ্ট কোথায় কি ইউজ হচ্ছে, স্ট্যাটিকের কনসেপ্টটা কোথায় ইউজ হচ্ছে, আর এই প্রত্যেকটা ভ্যারিয়েবল যখন কল হচ্ছে মেমোরিতে কোথায় থেকে কোথায় কী কী চেঞ্জ হচ্ছে এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট আর কি। মূলত প্রবলেম মানে ইনক্যাপসুলেশনের, সরি এই ওপির প্রবলেমগুলো আসলে একটু অ্যাবস্ট্রাক্ট, মানে এখানে আসলে কোনো কোনো একমাত্রিক কোনো সলিউশন নেই যে আমি এইভাবে সলভ করলেই জিনিসটার আউটপুট চলে আসবে, যেমন কোনো প্যাটার্ন নাই। এখান থেকে তোমাকে যে লজিক্যাল জিনিসটা বুঝতে হবে যে আমি প্রবলেমটা পড়লাম, আমি এই যে টেস্টার ক্লাসটা পড়তেছি, টেস্টার ক্লাস যখন একটা একটা করে লাইন আমার এক্সিকিউট হইতেছে, আমার কম্পিউটার সবসময় কোন লাইন থেকে এক্সিকিউট করে, মেন মেথড থেকে এক্সিকিউশন শুরু করে।
যেখানে আমার মেন পাবে সেখান থেকে আমার এক্সিকিউশন শুরু হয়। তা আমি আমার কম্পাইলারের মতো যখন আমার কম্পিউটার ছিল, মানে সরি, যখন আমি একটা কম্পিউটারে এই কোডটা আমি রান করব তখন কম্পিউটার কিন্তু এই লাইন থেকে রান করা শুরু হবে। আমি কিন্তু সেই কাজটাই করতেছি, আমি একটা করে লাইন রান করতেছি এবং ওই লাইনটা রান করার পরে আমার মেমোরিতে কিন্তু এই জিনিসগুলো পরিবর্তন করতেছি। সেই মেমোরির জিনিসগুলোও কিন্তু আমি এখানে রাফ করে নিতেছি, কারণ একটু পরে আমি ডিজাইন করব। এবং মেমোরির ভিতরে তো আমি তো অলরেডি একটা ক্লাস ডিজাইন করতেছি, সেই ক্লাসে কিছু অবজেক্টও আমি ক্রিয়েট করছি। এখানে দেখো, এই যে আমি যে এই যে ক্লাসটা ডিজাইন করতেছি অ্যাকাউন্ট ক্লাস, এখানে কি কোনো অবজেক্টের জিনিসপাতি আমি লিখছি? এখানে কিন্তু কোনো অবজেক্টের জিনিসপাতি লিখি নাই। এখানে আমি ভ্যারিয়েবল লিখছি, কনস্ট্রাক্টর লিখছি, মেথড লিখছি, তারপরে সেট ব্যালেন্স লিখছি, তারপরে হচ্ছে গেটার মেথড লিখছি। এখানে কিন্তু অবজেক্টের কোনো কিছু আমি লিখি নাই। অবজেক্টের জিনিসপাতিগুলো একদম আমার মেমোরিতে সেভ হয়, যে জিনিসটা আমি একদম মেমোরি লেভেলে গিয়ে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, সো মেমোরিতে জিনিসগুলো কীভাবে হয়। সো তাহলে প্রবলেমটা পড়ার পরে তোমার মাথাতেও যেন এ ধরনের একটা রাফ চিত্র চলে আসে, সেটাই আমি আসলে আজকের ক্লাস থেকে বোঝানোর চেষ্টা করতেছি। সো আজকের ক্লাসের যে প্রবলেম, এটা তুমি চ্যাটজিপিটি দিলে ইজি একটা সলিউশন পাবা, হয়তো তুমি বুঝতেও পারবা, কিন্তু এর মধ্যে অনেক কিছু ছিল। সো এই ভিডিওটা আমি আবার রিকমেন্ড করবো, আরেকবার যদি তুমি দেখো তাহলে আমি যে কথাগুলো বলছি, মেমোরির, প্রাইভেটের, স্ট্যাটিকের, তারপর হচ্ছে ইনক্যাপসুলেশনের, এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তবে এই প্রবলেমে একটা জিনিস মিসিং, সেটা কি? এই অ্যারে ম্যানিপুলেশনের জিনিসপাতি মিসিং। তবে পরীক্ষায় তোমাকে অ্যারে ম্যানিপুলেশনটা দিবে। মিডের আগে আমি অ্যারে ম্যানিপুলেশনের উপর একটা ক্লাস নিয়েছিলাম। আর আমাদের অ্যাসাইনমেন্টের এই প্রবলেমটা, কোন প্রবলেম আমি দেখাই, আমাদের অ্যাসাইনমেন্টের এই প্রবলেমটা, হ্যাঁ, সো বড়ো বুকস ডট জাভা। সো এই প্রবলেমটা যদি আমি একটু দেখাই, বই গেল, এটাতে না, এইটাতে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্ট ক্লাসে কি মানুষজন আছে না আমি একাই আছি? আচ্ছা, আছে অনেকে। সো তোমাদের এই যে ল্যাব 6-এর 1, 2, 3, এই যে টাস্ক 4, এই যে টাস্ক 4-এর যে প্রবলেমটা দেখতেছো, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কিসের? এই প্রবলেমটা আসলে অ্যারে ম্যানিপুলেশনের একটা প্রবলেম। ওকে, সো এই অ্যারে ম্যানিপুলেশনের প্রবলেম, কিন্তু এখানে আসলে তোমার ইনক্যাপসুলেশন জিনিসপাতিগুলো হয়তো ইউজ করে নাই, বাট এই প্রবলেমটা, তো ইভলিউশনে এটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে ইভ্যালুয়েশনে এই প্রবলেমটা তো আজকে ছিল, তাই না? কিন্তু এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কিসের প্রবলেম জানো? এই প্রবলেমটা হচ্ছে তোমার অ্যারে ম্যানিপুলেশনের প্রবলেম। ওকে, এবং অ্যারে তো এটা কিভাবে দেখে বুঝবো যেটা অ্যারে ম্যানিপুলেশনের প্রবলেম? এখানে যে দেখো তোমাকে দুইটা অ্যারে দিছে, সো এখান থেকে তো আমি চোখ বন্ধ করে দেখতেছি যে এটা অ্যারে ম্যানিপুলেশন দিয়ে সলভ। কোয়েশ্চেন ছিল মানে এখানে 333, মানে আমরা কেন তিনবার লিখছি এটা আমি বুঝি নাই। আচ্ছা, এখানে মানে এই প্রবলেমটা আমি আজকের ক্লাসে হয়তো সলভ করানোর মতো সময় পাবো না, হয়তো এই ফাইনালের জন্য একটা অ্যারে ম্যানিপুলেশন নিব। তবে এখানে একটা জিনিস দেখার বিষয়, এটা দেখো এখানে কিন্তু স্ট্যাটিক বলা আছে, এখানে কিন্তু পাবলিকের পরে স্ট্যাটিক এটা কিন্তু কখনো দেখা নাই। তুমি দেখছো এই যে পাবলিক স্ট্যাটিক এখানে দেখছো, বাট এই যে একটা, এগুলা কি, এই ইন্ট কাউন্ট, এটা একটা অ্যারে, এটা হচ্ছে কি, তার হচ্ছে যে ভ্যারিয়েবল নেম, ওই ওই অ্যারেটা কি টাইপের সেটা আছে। বাট স্ট্যাটিক দিয়ে আসলে কি বুঝাইছে, এই বড় যে মানে ক্লাস আছে না, এই ক্লাসের যে নিজস্ব ভ্যারিয়েবল, নিজস্ব ভ্যারিয়েবল বলতে নিজস্ব একটা অ্যারে আছে, সেই অ্যারেতে 3 এই 3 দিয়ে বুঝাইছে কি জানো, যে এখানে যে বই আছে, পথের পাঁচালী, দুর্গেশ নন্দিনী, এই যে বইগুলো আছে সেটা 3 কপি করে আছে। সো তুমি যদি প্রশ্নটা ভালো করে পড়ো, এখানে কি বলছে দেখো, যে তোমার সাপোজ তুমি একটা লাইব্রেরি খুলতে চাও, তোমার ফ্রেন্ডরা ওইখান থেকে কিছু বই ধার নিতে চাই। সো ইনিশিয়ালি তোমার কাছে প্রত্যেকটা বুক 3 কপি করে আছে, ইউ হ্যাভ ব্রড, তুমি 3টা করে বই কিনেছো। সো একটা হচ্ছে পথের পাঁচালী 3টা আছে, দুর্গেশ নন্দিনী 3টা আছে, আর আনন্দ ম্যাথ এই বইটাও 3টা আছে। সো তার মানে কি, তোমার একটা ফ্রেন্ড এসে এই বইটা, মানে কি করতে পারে, একটা ফ্রেন্ড এসে এই বইটা বড় করতে পারে, কোন বই, লেটস সে দুর্গেশ নন্দিনী নিতে পারে। তাহলে তোমাকে ট্র্যাক রাখতে হবে এর মাধ্যমে, যে দুর্গেশ নন্দিনী বইটা আমার এখন আছে তাহলে কয়টা, 2টা। সেটা আসলে যে রিমেইনিং বুকস মেথড লিখে এই জিনিসটাকে তোমাকে ডিজাইন করতে হবে। সো এটা আসলে অ্যারে ম্যানিপুলেশনের একটা ডিফিকাল্ট টাইপের প্রবলেম, তবে এখানে স্ট্যাটিক জিনিসটাও পরিচয় করাছে, খুবই ভালো একটা প্রবলেম। সো এই প্রবলেমটা করলে তুমি দুইটা জিনিসের ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, একটা হচ্ছে অ্যারে ম্যানিপুলেশন, আর আরেকটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবলের যে ক্লাসের যে প্রপার্টি, ক্লাসের প্রপার্টি কি, স্ট্যাটিক। সো ক্লাসের প্রপার্টি স্ট্যাটিকের ব্যবহার এবং কঠিন একটা অ্যারে ম্যানিপুলেশনের প্রবলেমটা, এবং অবজেক্ট ক্রিয়েশনের সাথে জিনিসগুলো কীভাবে কানেক্টেড, এই জিনিসপাতিগুলো তুমি এই প্রবলেম করলে সলভ হয়ে যাবে। আর আজকের আমি কোন প্রবলেমটা দেখাচ্ছি, আজকে আমি এই স্ট্যাটিক জিনিসটা বোঝাচ্ছি, ইনক্যাপসুলেশন জিনিসটা বোঝাচ্ছি, এবং হচ্ছে তোমার মেমোরিতে অবজেক্ট ক্রিয়েটের পরে স্ট্যাটিকের অবস্থান কীরকম, ইনক্যাপসুলেশনের বিষয়টা কীরকম, গেটার মেথড, সেটার মেথড, এগুলো নিয়ে কথা বলতেছি।
সো প্রত্যেকটা প্রবলেম থেকেই কিছু না কিছু শেখার আছে, এবং পরীক্ষায় কোনটা দিবে সেটা তো আসলে আমরা জানি না, তাই আমরা সবগুলো টাইপই আসলে করে ফেলতেছি। সো এই অ্যাসাইনমেন্টে যে 20 পেজের যে অ্যাসাইনমেন্ট আছে এটা কিন্তু তোমার ফাইনালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব প্রত্যেকটা এখানে যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো প্রথমে আইডেন্টিফাই করব। স্ট্যাটিক বলা হয় না, তারপর হচ্ছে স্ট্যাটিক দুটো ইউজ করেছে। আচ্ছা, সো এখানে দেখো স্ট্যাটিক বলা হয় না প্রশ্নে কোথাও, কিন্তু এই প্রবলেমে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক জিনিসটা অলরেডি আছে। দ্যাটস ওয়াই তোমাকে আসলে বুঝতে হবে তাহলে স্ট্যাটিক জিনিসটাকে আসলে আমাকে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ। সাপোজ এটা যদি না দেয়, এই পোর্শনটা যদি না দেয়, তখন কিভাবে বুঝবো? আচ্ছা, তখন তুমি কি প্রশ্নে কোথাও না কোথাও হিন্ট দেয়া থাকবে, বুঝছো? আর যদি স্ট্যাটিক দেয়া না থাকে, এই যে প্রথম যে প্রবলেমটা ছিল এখানে কি আমি যে একটু আগে যে দেখাইলাম, এই যে কই গেল প্রথম প্রবলেমটা, এই প্রথম যে, সরি, হ্যাঁ প্রথম যে প্রবলেমটা, এই প্রবলেমে যে আমি এখানে এই এই স্ট্যাটিক জিনিসটা যে টোটাল ব্যালেন্স যে আমি স্ট্যাটিক লিখলাম, এটা আমি কিভাবে বুঝলাম? এটা আমি বুঝলাম প্রবলেমটা পড়ার পরে আমি বুঝতে পারছি যে টোটাল যে ব্যালেন্স এটা আসলে এই পাবলিক হবে না, এটা আসলে প্রাইভেট হবে না, এটা আসলে ক্লাসের প্রপার্টি হইতে হবে। সো সিমিলার ওয়েতে তোমাকেও প্রবলেমটা পড়ে আমার মতো করে বুঝে ফেলতে হবে যে এটা আসলে স্ট্যাটিক। তবে প্রশ্নকর্তা এমন কোনো হিন্ট দিয়েই রাখবে কোশ্চেনে যাতে করে তুমি ইজিলি বুঝতে পারো যে এই ভেরিয়েবলটা আসলে স্ট্যাটিক হবে, বুঝতে পারছো এবার? সো এটা তুমি জি যেহেতু ভাইয়া। এখন পর্যন্ত একটা প্রবলেম সলভ করছো, আজকে ল্যাব করছো, সো তোমার মনের মধ্যে কনফিউশন আসতেই পারে যে স্ট্যাটিক আমি কেমনে বুঝবো। তুমি আরও 10টা 15টা প্রবলেম সলভ করো, তুমি বুঝে যাবো যে আসলে কোনটা স্ট্যাটিক হবে, কোনটা প্রাইভেট হবে, কোনটা আসলে পাবলিক হবে। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে এখন আসলে আমরা কোথায় যেন ছিলাম? আমরা ছিলাম এই অ্যাসাইনমেন্টে। সো অ্যাসাইনমেন্ট 6টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এরকম আমার মনে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 6 এর উপরে হয়তো 3-4টা ক্লাস লাগবে আরকি, 3টা 4টা ক্লাস লাগবে। আদারওয়াইজ এই যে স্ট্যাটিকের যে কনফিউশনগুলা বা এনক্যাপসুলেশনের কনফিউশনগুলা এগুলা কিন্তু ক্লিয়ার হবে না। তো আমরা হয়তো নেক্সট ল্যাবের আগ পর্যন্ত আমি স্ট্যাটিক নিয়ে ভালোই, স্ট্যাটিক এবং ইনক্যাপসুলেশন নিয়ে ভালোই কথাবার্তা বলার চেষ্টা করব। আমি হয়তো আরও একটা ক্লাস নেব, যেই ক্লাসে আমি এই যে এই 4 নম্বর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এই 4 নম্বর প্রবলেমটার যে মানে কনসেপ্টটা আছে সেটা ফাইনালে অবশ্যই অবশ্যই আসবে। কেন বলতেছি? কারণ স্ট্যাটিক তো মাস্ট আসবেই এবং অ্যারে ম্যানিপুলেশনও মাস্ট আসবে। সো এ ধরনের একটা প্রবলেম দিবে যেখানে আসলে ইনক্যাপসুলেশনটাও ঢুকাই দিবে। সো আমরা চেষ্টা করব ওই জিনিসগুলো বোঝার আর কি। ওকে, তো তাহলে আমরা অ্যাকচুয়ালি ছিলাম কোথায়? অ্যাকচুয়ালি ছিলাম আসলে এই প্রবলেমে। আমরা এখানে ব্যাক করি। সো ওকে, তাহলে আমরা ছিলাম অ্যাকচুয়ালি এই জায়গাতে এ টু ডট গেট ব্যালেন্সের বিষয়টা কথা বলতে যেয়ে অনেক কথা বলে ফেলছি। ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া, যে আপনি যেরকম বললেন না যে ডিস ডট ব্যালেন্সটা হলো গিয়ে মানে প্রাইভেট দেখে আমরা সরাসরি লিখতে পারছি না দেখে গেট ব্যালেন্স ইউজ করলাম, তাই না? হুম 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 হুম। হুম। কিন্তু গেট ব্যালেন্সে তো পাবলিক পাবলিক ডাবল গেট ব্যালেন্স, তাহলে এর ভিতরে যখন রিটার্ন ডিস ব্যালেন্স লিখলাম, ও কিভাবে এটা অ্যাক্সেস করলো? আচ্ছা, সো দেখো এখানে এই যে যখন আমার এই লাইনটা এ টু ডট গেট ব্যালেন্স যখন কল করছে, তাই না? এ টু ডট গেট ব্যালেন্স যখন কল করছে তখন কোথায় অ্যাকচুয়ালি যাবে? তখন আমার এই মেথডে যাবে, ঠিক আছে? এখন এই মেথডটা আমি কেন লিখছি সেটা আগে তো আমাকে বুঝতে হবে। এই মেথডটা আমি লিখছি কারণ এই ব্যালেন্স যে ভ্যারিয়েবলটা ছিল সেটা ছিল প্রাইভেট, তাছাড়া কিন্তু আমি এটা লিখতাম না। সো এখন তুমি বলতেছো যে ভাই এখানে প্রাইভেট কেন দেয়া আছে? একটা মেথড পাবলিক হবে নাকি প্রাইভেট হবে সেটা আসলে ডিপেন্ড করে কিছু ভ্যারিয়েবলের উপরে। তবে গেট ব্যালেন্স, সরি, এই গেটার সেটার মেথড অলওয়েজ তোমার পাবলিকই হবে, এটা তুমি মোটামুটি মানে নোট রাখতে পারো আর কি। ওকে, তো যখন আমার এই জিনিসটা হবে, এখান থেকে আমার রিটার্ন কি করতেছে? এই দিস ডট গেট ব্যালেন্স। তুমি তুমি চাইলে ডিরেক্টলি তো এখানে এই যে এ টু ডট হচ্ছে ব্যালেন্স দিতে পারতা, তাই না? কিন্তু এ টু ডট ব্যালেন্স কখনোই কল হবে না, বিকজ এটা কিন্তু প্রশ্নকর্তা বলে দিছে যে ব্যালেন্স জিনিসটা প্রাইভেট। যেহেতু এটা প্রাইভেট বলে দিছে তাই কখনোই আসলে এইটা তোমার এ টু ডট ব্যালেন্স হিসেবে কল করতে পারবে না। এবং এ টু ডট ব্যালেন্স হিসেবে তুমি যদি কল করো তাহলেও তুমি হচ্ছে ব্যালেন্সে যে আমি 1,000 টাকা রাখছি বা 2,000 টাকা রাখছি এটা তুমি অ্যাক্সেসই করতে পারবে না। তোমাকে ওই প্রাইভেট জিনিসটা অ্যাক্সেস করার জন্য এই স্পেশাল একটা টাইপের গেটার সেটার মেথডের থ্রুতেই আসলে জিনিসটা ওই যখন কল তখন করো তো তখন, একটা কম্পাইলেশন এরর আসবে। হ্যাঁ, এটা কম্পাইলেশন তো কম্পাইলেশন এরর আসবে। সো এই জিনিসটা আসলে আমি মানে এই যে তুমি যে প্রশ্ন করছো আমি মোটামুটি একটু বলে রাখি এই জিনিসটার সলিউশন কোথায় আছে, এই জিনিসটা তুমি আরো ভালো করে বুঝতে পারবা। আমি যদি একটু বলি এই জিনিসটা কই থেকে তুমি শিখবা। তুমি সর্বপ্রথম আহ, এইখানে যাবা। আমি এখানে বলে রাখছি যে প্রাইভেট কোথায় হয়। আচ্ছা, সো জাভা অ্যাক্সেস, হুম,
সো এই যে দেখো এখানে তুমি যাবা, এখানে যাওয়ার পরে না এটা না, একটু দাঁড়াও, আমি এখানে লিখে রাখছি নোটটা, ক্লাস 1 আনটাইটেলও না, এটাও না, আচ্ছা এই যে আমি একটা ছোট্ট ভিডিও দুইটা গ্রুপে শেয়ার করছিলাম, পেইড গ্রুপেও শেয়ার করছিলাম, পাবলিক গ্রুপেও শেয়ার করছিলাম। সেটা কি, আমাদের এই মানে ফাইনালের টপিক বোঝার জন্য তুমি আসলে পড়াটা শুরু করবা কোথায় থেকে, এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার থেকে। ওকে, অ্যাক্সেস মডিফায়ারের ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা জিনিস আসলে বেশি বেশি লাগবে, এই প্রোটেক্টেড ডিফল্ট এই জিনিসগুলো লাগবে না, এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। সো এই জিনিসগুলো খুব ভালো ব্যাখ্যা করছিল টাও স্যার তার বেসিক ভিডিওতে। ওইখানে আমি বলছিলাম যে 18 নম্বর ক্লাসে তুমি এই জিনিসপাতিগুলো নর্মালি একটু বোঝার চেষ্টা করবা। একটু আগে যে বললো না কম্পাইলেশন এরর, সো কম্পাইলেশন এরর আসলে কোথায় দেয় ওইটা আসলে কম্পিউটার থেকে রান করে তোমাকে দেখাইতে হতো। এই জিনিসগুলো ডিরেক্ট ওইখান থেকে তুমি চাইলে জাস্ট ব্যাখ্যা, ওখানে কিন্তু কোনো প্রবলেম সলভ করা নাই, জাস্ট এই জিনিসগুলোর ব্যাখ্যা, তুমি যে প্রশ্নটা করলা ওই জায়গাতে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। সো এই যে তুমি যে প্রশ্ন করছো সেখানে হচ্ছে গেটার সেটার মেথডের জিনিসটা কি। সো এখানে আমি লিখে রাখছি, দেখছো যে কাস্টম মেথডের মাধ্যমে আপডেট করা যাবে প্রাইভেট ভ্যারিয়েবল। সো দেখো এই যে প্রাইভেট ভ্যারিয়েবলটা, এটা আমি কিসের সাহায্যে আপডেট করছি, একটা কাস্টম মেথড। এই কাস্টম মেথডটা কি অ্যাকচুয়ালি, এই কাস্টম মেথডটা আসলে গেটার মেথড। ওকে, সো দেখো এই যে একটি ভ্যালু প্রাইভেট করলে দুটি মেথড লিখব, একটা হচ্ছে সেট আইডি মানে সেট মেথড, একটা হচ্ছে গেট মেথড। ওকে, সো একটি আরেকটা ভ্যালু যদি আমি প্রাইভেট করি সেক্ষেত্রে আমি আবার দুইটা মেথড লিখবো। তুমি একবার সেট লিখলে কিন্তু হবে না, প্রত্যেকটা প্রাইভেট ভ্যালুর জন্য দুটা করে লিখতে হবে। সো ওই ক্লাসটা দেখলে এবং আমার নোটে মানে ওই ক্লাসেরই নোট হচ্ছে এইটা। সো ওই ক্লাসটা দেখবা, কত নম্বর ক্লাস, ক্লাস নম্বর 19। সো ক্লাস নম্বর 19টা দেখবা, দেন আসলে এই জিনিসটা দেখলে তুমি আসলে আন্ডারস্ট্যান্ডিং বেসিকটা বুঝে যাবা। এরপরে তুমি 20 নম্বর ক্লাসটা দেখবা, 20 নম্বর ক্লাসে দেখলে তুমি আসলে প্রাইভেট মেথডটা বুঝতে পারবা। এটা কিন্তু কি, এটা কিন্তু প্রাইভেট ভ্যারিয়েবল, আর এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে তোমার প্রাইভেট মেথড। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি শুরু থেকেই বলে দিয়েছি যে কোনটার পরে কোনটা করলে তুমি একদম মানে বেসিক থেকে ওপিতে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবা, বুঝতে পারছো? সো এইটা একটু মানে করে ফেলো আর কি, এই নোটটা আমি দিয়ে দিছি সব জায়গাতেই, এই নোটটা দেখবা কোনটার পরে কোনটা করতে হবে সেটা বলে দিছি। তো আমরা এখানে চলে আসি আর কি। সো তোমার কি কোশ্চেন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা কিছু হোক। আচ্ছা, তাহলে আমরা আর বেশি বেশি সময় নিব না, আমরা ক্লোজে চলে আসছি। তাহলে আমরা হইতেছে যে এই সিস্টেম আউটডোর প্রিন্টএলএন এই লাইনটা মোটামুটি বুঝতে পারছি। এই লাইনটা বুঝতে যেহেতু পারছি, তাহলে দেখো এই সিস্টেম ডট আউটডোর প্রিন্টএলএনের এ টু ডট গেট ব্যালেন্স থেকে অ্যাকচুয়ালি কত আসবে বলো তো? 2000 আসবে। কারণ কি, আমি সেট ব্যালেন্সে কিন্তু 2000 সেভ করছিলাম, আর এই এই এ টু ডট সেট ব্যালেন্স যখন আমি এটা লিখছি তখন কিন্তু আমার এই সেট ব্যালেন্স মেথডটা কল হয়েছে, এবং সেট ব্যালেন্স মেথডটা কল হওয়ার পরে দুইটা জায়গায় আপডেট হয়েছে। এখন যে এখানে যে আপডেট হয়েছে, এখানে একটা কিছু জিনিস বোঝার আছে। এখানে দেখো এ টু ডট সেট ব্যালেন্স আমি 2000 রাখছি। এই 2000 কার কার প্রপার্টি বলো তো? একটা 2000 যাবে হচ্ছে এ টু পার্সনের অ্যাকাউন্টে, আর এ টু পার্সনের যে ব্যালেন্স সেটা আসলে ব্যাংকের মূল অ্যামাউন্টের সাথেও যোগ হবে। ব্যাংকের আগের মূল অ্যামাউন্ট কত ছিল? 1000 ছিল, যেটা আসলে এই যে সেট ব্যালেন্স মেথডটাতে আমি এই অ্যামাউন্টটা কি করে দিছি, টোটাল ব্যালেন্সে যোগ করছিলাম। প্রথমে আমি 1000 যোগ করছিলাম আবিরেরটা, পরে আমি এই যে মীরা না মিতার ওই অ্যামাউন্টটা 2000 অ্যামাউন্টটা আমি যোগ করছি। তাহলে এখন অ্যামাউন্ট টোটাল ব্যালেন্স, ব্যাংকের টোটাল ব্যালেন্স অ্যাকচুয়ালি 3000 আছে না? হ্যাঁ বা না বলো? জি ভাইয়া, আছে হ্যাঁ, সো 3000। হ্যাঁ, প্রথমে আমি হ্যাঁ ভাইয়া। 1000 পাঠাইছিলাম, পরবর্তীতে আমি 2000 পাঠাইলাম। তো A1 অবজেক্টের যে ব্যালেন্স, A1 অবজেক্টের ব্যালেন্স, এখান থেকে আমি একটু লিখি, A1 অবজেক্টের ব্যালেন্স আমার কত ছিল? 1000। A2 অবজেক্টের ব্যালেন্স আমার কত? 2000। এটা কিন্তু আমার মেমোরিতে এভাবে স্টোর হয়েছে। মেমোরি কোনটা? মেমোরি কিন্তু এইটা, আমি একটু আগে বুঝাইছি। ওকে, সো মেমোরিতে এই আচ্ছা, জিনিসটা। আপনার ভেতরে যেটা আছে, হ্যাঁ। হ্যাঁ, আর এই যে এখানে বলছি না যে তোমার ব্যাংক ক্লাস, ব্যাংকটা কি আমার ক্লাস, বাট আমি এখন কি ক্লাসটা ডিজাইন করতেছি, আমি কিন্তু আসলে এখন অ্যাকাউন্ট ক্লাস ডিজাইন করতেছি। ওকে, সো হুম। অ্যাকাউন্ট ক্লাসের একটা টোটাল কি থাকবে, ব্যালেন্স থাকবে না, টোটাল ব্যালেন্স, এই যে টোটাল ব্যালেন্স। সো এই টোটাল ব্যালেন্সে প্রথমে ছিল কত? 1000, সরি প্রথমে ছিল কত আমার? 0.0। এটা আপডেট হয়ে আমার কত হইলো? 1000.0। এটা আপডেট হয়ে আমার কত হইলো? 3000। 3000। এটা কিন্তু মনে রেখো, তাহলে ফাইনালি আমরা বুঝতে পারবো। ওকে, তো তাহলে এই যে আমি যে এখানে যে আসলে প্রিন্ট করে দিছে, এই যে গেট ব্যালেন্স থেকে পাওয়ার চেষ্টা করছে কত, গেট ব্যালেন্স থেকে 2000। সো 2000ই তো পাবে, কারণ ডিরেক্ট মেমোরি আচ্ছা, থেকে। তাহলে কোনো ডিসের জায়গায় কি আমরা অ্যাকাউন্ট লিখবো না? বুঝিনি।
ভাই আপনি যে লিখেছেন দিস নট টোটাল ব্যালেন্স, তো দিসের জায়গায় কি আমরা হচ্ছে অ্যাকাউন্ট লিখবো না? মানে তুমি বলতে চাচ্ছ যে অ্যাকাউন্ট ডট টোটাল ব্যালেন্স এরকম? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে ডিরেক্ট তো আমি ক্লাস ক্লাস থেকে কল করতেছি, বাট মানে এটা আসলে মানে ওভাবে লিখতে হবে না, ঠিক আছে? সো সেট ব্যালেন্সে এই যে টোটাল ব্যালেন্স কিন্তু অলরেডি ক্লাসের প্রপার্টি, সো এটাকে আলাদাভাবে তোমাকে ওই ক্লাস ডট এটা দিয়ে মানে ইনিশিয়ালাইজ করতে হবে না, ওকে? তুমি যদি কোনো মানে লেটসে আমি একটা ভ্যারিয়েবল কল করতে চাচ্ছি, যখন আমি কোনো ভ্যারিয়েবল কল করতে যাব সেক্ষেত্রে আমাকে হচ্ছে যে পার্টিকুলারলি অ্যাকচুয়ালি এই যে দেখো তুমি যেটা বললা সেটার অ্যান্সার এই যে এখানে আছে। কোথায় গেল ল্যাব, সরি এটা ক্লাস 0 না, না এটা না, প্রবলেমটা কই গেল? এই যে 1 নম্বর প্রবলেম না, ইনক্যাপসুলেশন মাল্টি ক্লাস, এটাও না। আচ্ছা, এই যে দেখো, এই যে তোমার দেখছো অ্যাকচুয়ালি কল যখন করছে, কল করার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ডট দিয়ে কল করছে। তাহলে এখানে কিন্তু অ্যাকাউন্ট মানে কি, অ্যাকাউন্ট আমার একটা ক্লাস না? তাহলে জি এই ভাই। হ্যাঁ, আর টোটাল ব্যালেন্স এটা কি আমার স্ট্যাটিক না? হ্যাঁ। তাহলে কি তুমি কি এই জিনিসটা মোটামুটি শিওর হইলা যে যখন আমি স্ট্যাটিকের একটা, এটা তো একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল, সো স্ট্যাটিক ভ্যারিয়েবলকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে ক্লাস নেমটা দিতে হবে। আমি কি এখানে অবজেক্ট A1 কিছু দিছি? না ভাইয়া। সো এই জন্য আমি বলে দিছি এখানে যে এই যে আমার অ্যাকাউন্ট এটা ক্লাস, এটার প্রপার্টি কিন্তু আমার টোটাল টোটাল এটা। সো তোমার এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি যে এখানে দিস দিছেন, এখানে কি দিস দেওয়াটা দরকার ছিল? দিস আসলে কার জন্য কাজ করে বলো তো? দিস আসলে অবজেক্টের জন্য কাজ করে। তাহলে অবজেক্টের জন্য কাজ তাহলে করে, হ্যাঁ। এটা কিন্তু কি, এটা কি আমার অবজেক্টের কোনো কিছু, মানে এই টোটাল ব্যালেন্স এটা কি অবজেক্টের কিছু? এটা এটা তো কিন্তু ক্লাসের। ক্লাসের, তাহলে কি এখানে আমার দিস হবে? হ্যাঁ না। হবে না। সো এখানে আমি কিচ্ছু দিব না, এখানে অ্যাকাউন্ট ডটও দিব না, অ্যাকাউন্ট ডট দিয়ে আমি কল করব। এখানে যদি আমি কল করতেছি না, আমি টোটাল ব্যালেন্সে অ্যামাউন্টটাকে রাখতেছি ব্যাংকের, ওকে? তাহলে জাস্ট টোটাল ব্যালেন্স প্লাস ইকুয়াল টু অ্যামাউন্টই হবে। খুব ভালো একটা প্রশ্ন করছে, এটা দিয়ে একটা জিনিস শেখা হয়ে গেল, ওকে? সো তাহলে এখানে যে আমার টোটাল ব্যালেন্স জিনিসটা আছে সবার লাস্টে, দেখছো? সো এইটা দেখেই কিন্তু আমি বুঝতে পারবো, এই একটা লাইনেই কিন্তু বলে দিছে যে এই অ্যাকাউন্ট ডট টোটাল ব্যালেন্স আসলে স্ট্যাটিক হয়ে যাবে। এটা কিন্তু এই একটা মাত্র ক্লু আছে এই পুরাটা। আরেকটা ক্লু আছে, কোনটা বলো তো? এই যে উপরে দেখো অ্যাকাউন্ট ডট ব্যাংক নেম, সো এই ব্যাংক নেমও কিন্তু একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল, ওকে? সো এই ব্যাংক নেমটা কোথায় আছে জানো? এই যে দেখো এখানে বাড্ডা ব্যাংক নামের একটা জিনিস ছিল, এবং ওইটা কিন্তু আমরা জাস্ট এখানে ব্যাংক নেম দিয়ে দিছি, তার মানে কি এটাও একটা স্ট্যাটিক হবে। বুঝতে পারলা কোথায় থেকে কই যাচ্ছি আমি? এই কোয়েশ্চেনটা আর ভালো করে পড়তে হবে। অবশ্যই মানে, এবং পড়তে হবে। দেখো আমি কিন্তু অনেক জায়গায় গ্যাপ রাখছিলাম, এবং পুরা কোশ্চেনটা আমি তো এখন পুরা কোশ্চেন পড়ি না, আমি কিন্তু এই জায়গা মাত্র আসছি। আরও তো অনেক কিছু থাকতে পারে, সেগুলো তো আমি দেখি না। আমি হঠাৎ করে কোশ্চেন করে আমি লাস্টে নেমে গেছি, বাট আমি আগে, এটা আসলে ভুল হইলো, আমি শুরু থেকে যাই তাহলে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যেত। তো এখন তাহলে আমি 7 নম্বর লাইনটা প্রিন্ট করলাম। 7 নম্বর লাইন কই? 7 নম্বর লাইন আসলে এইটা। সো এটা আহামরি কিছু না। তারপর A2 ডট সেট ব্যালেন্স। আচ্ছা, A2 ডট সেট ব্যালেন্স, এখন তুমি আমারে বলো A2 তে প্রথমে ছিল 0.0 টাকা, তারপরে A2 মহাশয় 2000 টাকা রাখছে, তারপরে A2 আবার কত রাখলো? 500 রাখলো, তাই না? এই যে হ্যাঁ ভাইয়া। A2 যখন ক্রিয়েট করা হয় তখন এটার মধ্যে কি 0.0 টাকা ছিল, তারপরে A2 তে আমি 2000 রাখছি, এই যে 2000, A2 আবার কত রাখছে? 500 রাখছে, তাহলে A2 এর এখন টোটাল ব্যালেন্স কত হবে? 2500 না? 2500 হ্যাঁ হবে। ভাই। আচ্ছা, এই 2500টা কোথায় আপডেট হবে বলো তো? এই জায়গাতে আপডেট হবে না? A2 হ্যাঁ। এর ব্যালেন্সে। হ্যাঁ, A2 এর ব্যালেন্সে। জাস্ট এটা আমি কিন্তু রাফ করতেছি, পরীক্ষাতে এত রাফ তোমরা করবে না। আচ্ছা, সো তাহলে A2 এর ব্যালেন্সে যে আপডেট হয়, তার মানে কি এই সেট ব্যালেন্সে যে আমি যে এই লাইনটা লিখছি এটা কি ভ্যালিড না? এই যে দিস ডট ব্যালেন্স প্লাস ইকুয়াল টু অ্যামাউন্ট, প্রতিবার অ্যামাউন্টটা ওই A2 এর ব্যালেন্সটা আপডেট করতেছে। বুঝতে জি পারলা? ভাইয়া। তাহলে এই হ্যাঁ। লাইনটা কিন্তু হ্যাঁ ভ্যালিড, ভাইয়া। ওকে? আচ্ছা, যেহেতু আমার A2 কিন্তু ব্যাংকে তার নিজস্ব অ্যাকাউন্টে রাখছে মানে কি অ্যাকাউন্টে রাখছে, ব্যাংকেও রাখছে। তাহলে এই যে এখানে যে লাইনটা রাখছি A2 যখন এই 500 অ্যামাউন্টটা রাখছে, তাহলে সেটা কি ব্যাংকের সাথে আমি প্লাস করে দিব না? হুম। দ্যাটস জি ওয়াই ভাইয়া। এই লাইনটাও কিন্তু ভ্যালিড। এখানে যে আমি দিস দিলাম না, কেন দিলাম না সেটা তো বুঝছো, কারণ কি এটা আসলে ক্লাসের প্রপার্টি, এটা কিন্তু ক্লাসের একটা ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল, দ্যাটস ওয়াই আমি এখানে দিস অবজেক্টের দিব না। প্রপার্টি না। তুমি যদি এখানে সামহাও দিস দিতা আর ফ্যাকাল্টি যদি এটা দেখতো, তাহলে ডিরেক্ট এখানে 1 মার্ক কেটে ফেলতো, কারণ এটা তো স্ট্যাটিক। তুমি দিস দিছো মানে তুমি অবজেক্ট আর স্ট্যাটিকের পার্থক্যই বোঝো নাই, ওকে?
আচ্ছা জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তাহলে আমি দুইটা জায়গাতে আপডেট করতে হবে। লজিক্যালি প্রশ্ন দেখে আমি লজিকটা বুঝলাম, তাই আমি দুই জায়গাতে আপডেট করছি। তাহলে আমার এখন তুমি এই প্রশ্নে এখন অবধি সোফার এখানে আমার এ টুতে আমার টোটাল আছে 2500, আর টোটাল ব্যালেন্সে আমার কত আছে বলো তো? আগে ছিল 1000, আর এখন হলো কত? 2500, 3500। 3500, তাই না? আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা মোটামুটি বুঝলাম, এবং আমার যে মেথডটা আমি মনে মনে ডিজাইন, সরি মনে মনে রাফে যে ডিজাইন করছি ওটার সাথেও আপাতত কোনো কন্ট্রাডিক্ট লাগতেছে না, বা নতুন করে কোনো কিছু যোগ বিয়োগ করতে হচ্ছে না। তো তাহলে এখন 8 নম্বর লাইনও গেল। তারপরে হচ্ছে যে এখন দেখো A2 এর প্রিন্ট ইনফো ডিজাইন মানে করতে বলছে, এবং দেখো A2 মানে কি? A2 মানে হচ্ছে আমার A2তে কে ছিল? A2তে ছিল আমার এই যে মিরপুর। দেখো মিরপুর চলে আসছে, আর ব্যালেন্স কিন্তু A2-র 2500ই হবে, দেখছো এই যে 2500, ঠিক আছে না? জি ভাইয়া। এই যে প্রিন্ট মেথডের থেকে আমার তিনটা জিনিস আসবে, একটা আসলে এই নেম, অ্যাড্রেস আর ব্যালেন্স। এবং দেখো নেম, অ্যাড্রেস, ব্যালেন্সও কিন্তু আমি যেভাবে মেমোরিতে রাখছিলাম স্টোর করে সেইভাবেই কিন্তু আসছে। এরপরে কি বলছে দেখো, এরপরে আমি একটু মিশাই। এই লাইনটা তো ডান। এরপরে 9 নম্বর লাইন, হ্যাঁ, এরপরে আসলে তোমার 9 নম্বর লাইন থেকে আমি এইখানে আসলাম। এরপরে আমার অল অ্যাকাউন্টস বিলংস টু, 9-এর পরে 9 নম্বর লাইন ডান। এরপরে আমরা ফাইনাল জিনিসপাতি দেখে ফেলবো। প্রত্যেকটা প্রোগ্রামেরই দেখবা যে এরকম জায়গায়, বুঝছো কোন জায়গায়? এরকম জায়গায় আসলে ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে লাস্টের একটু উপরের দিকে। এই লাইনগুলো তুমি যদি ভালো করে বোঝো তাহলেই বুঝে ফেলবা যে তুমি কোন মেথডে কী কী রাখতে হবে। উপরের জিনিসপাতিগুলো প্রথমে পড়লে খুব একটা ভালো আইডিয়া পাবা না, বা নিচের এগুলা পড়লে অ্যাকচুয়ালি বুঝে ফেলবা যে অ্যাকচুয়ালি আমার কি করতে হবে। সো তাহলে আমরা এখন কই ছিলাম? এই জায়গাটা একটু কালার করতে চাচ্ছিলাম, আমি এই জায়গাটা একটু কালার করে দিই। সো এরকম একটা জায়গায় কালার করে দিলাম। সো কালার করে দিয়ে এখন আমি এখান থেকে ডিসিশন নিই যে আসলে কোন লাইন থেকে কী কী আসতেছে। সো এখানে বসে দেখো অ্যাকাউন্ট ডট ব্যাঙ্ক নেম। সো অ্যাকাউন্ট ডট কেন দিল? তার মানে নিশ্চয়ই এই ব্যাঙ্ক নেম, এই যে ভ্যারিয়েবলটা, এটা আসলে স্ট্যাটিক, এটা আসলে এই অ্যাকাউন্ট ক্লাসের একটা প্রপার্টি। না হলে তো আমার A1 ডট ব্যাঙ্ক নেম বলেই কল করতো। দ্যাটস ওয়াই আমি এই অ্যাকাউন্ট, এই ব্যাঙ্ক নেমের আগে কি বসাইছি? স্ট্যাটিক বসাইছি। ভ্যালিড ইনভ্যালিড তো কিছু বলি নাই, ঠিক আছে? জি ভাইয়া। এবং এই ব্যাঙ্ক নেমটা কি একটা ইন্টিজার ভ্যালু নাকি স্ট্রিং ভ্যালু? স্ট্রিং ভ্যালু। দ্যাটস ওয়াই কিন্তু এখানে স্ট্রিং লিখে রাখছি। ওকে, বোঝা যায়? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তাহলে তাহলে এই লাইনের পারপাসটা আমি বুঝলাম, এবং দেখো এটা প্রিন্ট করতে বলছে, তাই কিন্তু এখান থেকে এই ব্যাংক নেম বাড্ডা ব্যাংক। এখন তুমি বলো যে ভাই এই বাড্ডা ব্যাংক এই জিনিসটা আসলে কই থেকে আসলো? এই জিনিসটা আসলে কোথাও থেকে আসেনি। এই পাবলিক স্ট্যাটিক স্ট্রিং ব্যাংক নেম ইকুয়াল টু এই বাড্ডা ব্যাংক, এটা তোমাকে শুরুতেই ডিক্লেয়ার করে দিয়ে দিতে হতো, তাহলে কিন্তু বারবার তুমি এখানেও একটা পাইতা, এখান থেকেও কিন্তু তুমি আরেকটা পাইতা। দেখো অ্যাকাউন্ট ডট ব্যাংক নেম, এই মানে ভাই এটা ডিফল্ট ভ্যালু। হ্যাঁ ডিফল্ট ভ্যালু, অ্যাকচুয়ালি প্রথমে ডিফল্টলি, আদারওয়াইজ এই জিনিসটা কিন্তু কোথাও আপডেটও হচ্ছে না, কিছুই হচ্ছে না। সো না। প্রথমকার যে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা সেটা আসলে ডিফল্টলি তোমাকে সেভ করে দিতে হবে। ওকে, আচ্ছা। সো তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা একটু দেখলাম। সো এখন তাহলে আমরা এই লাইনে আসি। এখানে দেখো অ্যাকাউন্ট ক্রিয়েটস অ্যাকাউন্টস, সরি অ্যাকাউন্ট ডট কাউন্ট, তার মানে আমার এই অ্যাকাউন্ট ক্লাসে আরেকটা ভ্যারিয়েবল থাকবে যেটাও আসলে স্ট্যাটিক হবে। এই স্ট্যাটিকের কাজটা কি? এই স্ট্যাটিকের কাজ হচ্ছে কতগুলা A1 ক্রিয়েট হয়েছে। এখন তুমি বলো তো A1 যখন আমি যে ডিক্লেয়ার করছি, এই যে এখানে একটা A1 ক্রিয়েট করছি না? কই গেল কই গেল কই গেল? এই যে এখানে একটা A2 ক্রিয়েট করছি, এখানে একটা A1 ক্রিয়েট করছি। এগুলা যখন আমি এই লাইনগুলো লিখছি, যখন এই দুইটা লাইন যখন আমি লিখছি, কোন দুইটা? অ্যাকাউন্ট A1, এই অ্যাকাউন্ট A2, এই দুইটা লাইন যখন লিখছি তখন আমরা সর্বপ্রথম কোথায় যাই? তখন সর্বপ্রথম আমরা এই কনস্ট্রাক্টরে এই লাইনটা আসে না? কনস্ট্রাক্টরে সেই স্ট্রিং 1 স্ট্রিং 2 দিয়ে নেম আর লোকেশন ইনিশিয়ালাইজ হয়ে যায়, তাই না? জি ভাইয়া। হ্যাঁ তার ভাইয়া। তার মানে যখন আমি এই কনস্ট্রাক্টরের মধ্যে আমার আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি? কাউন্ট প্লাস প্লাস হবে। যতবার অবজেক্ট ক্রিয়েট হবে ততবার কাউন্ট প্লাস প্লাস হবে। এবং এখানে তাহলে আমার আরেকটা ভ্যারিয়েবল আসবে, সেটা কি? স্ট্যাটিক ইন্ট। এটা কি ইন্টিজার হবে না? মানে কাউন্ট তো তোমার, ও এই যে এখানে তো আমি অলরেডি কাউন্ট ভ্যারিয়েবলটা লিখেই দিয়েছি। সো তাহলে এখানে জাস্ট স্ট্যাটিক হবে। ওকে, দেখো আমি প্রত্যেকটা ফাঁকা ঘর পূরণ করে ফেলছি। প্রথমত আমি কিন্তু কোনোগুলাই আমি এখানে ফাঁকা ঘর দিছিলাম না, রাইট? এখন কিন্তু আমি প্রশ্ন পড়ে বুঝে ফেলছি যে এটা স্ট্যাটিক হবে, এটাও স্ট্যাটিক, এটাও স্ট্যাটিক, এটা হবে প্রাইভেট।
প্রত্যেকটাই কিন্তু লজিক্যাল জিনিসপাতি। আচ্ছা, তাহলে আমরা এখন কই ছিলাম? আমরা আসলে এখানে ছিলাম। সো অ্যাকাউন্ট দেখে বুঝলাম যে এই কাউন্টের আগে স্ট্যাটিক হবে, সেটা আমি লিখলাম। এবং দেখো এখানে কিন্তু 2 আসছে, 2 তো আসার কথা, কারণ আমি তো A1 A2 ক্রিয়েট করছি, A3 ক্রিয়েট করলে তো 3 আসতো। আর এই প্লাস প্লাসটা আসলে কোথায় দিতে হবে? আমার কনস্ট্রাক্টরের মধ্যেই তো দিতে হবে, তাই না? হ্যাঁ ভাইয়া। কোনো কোয়েশ্চেন আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এখন এখন এই লাইনটা প্রিন্ট হয়েছে, এই লাইনটা সরি, সিস্টেম ডট টোটাল মানি স্টোর এই জিনিসটা আসছে। আর এখন বলো, এই যে অ্যাকাউন্ট ডট টোটাল ব্যালেন্স, আমার কিন্তু বারবার এটা আপডেট হয়ে এখন টোটাল ব্যালেন্স এই যে 3500 দেখতে পাচ্ছ, এই যে 3500 লিখছি। এখন এই 3500টা কোথায় আছে বলো তো? এই যে এই জায়গাতে স্টোর হয় নাই। টোটাল ব্যালেন্স। এই যে অ্যাকাউন্ট ক্লাসের যে টোটাল ব্যাংক, এখানে এই যে 3500, 3000-এর পরে 500 হলো 3500, 3500.0। সো এই ক্লাসের আন্ডারে যখন এই যে আমার বক্সটা, এই যে মানে জিনিসটা এভাবে সেভ হয়, বুঝছো? লেটসে এটা একটা বাক্স, এই বাক্সের মধ্যে তুমি দুইটা অবজেক্ট ডিক্লেয়ার করছো, একটা কি A1, একটা হচ্ছে A2। সো A1 A2 এই বাক্সের মধ্যে তোমার ভ্যারিয়েবলগুলো থাকে, মানে অবজেক্ট মেমোরির মধ্যে এভাবে থাকে, এটা থাকে। আর এর বাহিরে যে আরেকটা বাক্স থাকবে, এটা কিসের বাক্স? এই ক্লাসের নিজস্ব বাক্স। ওকে, সো আমি এখানে লিখে দিই ক্লাসের ওন, ক্লাস ওন করে, সেটা কি? স্ট্যাটিক, স্ট্যাটিক প্রপার্টি, ঠিক আছে? আর এগুলা কি? অবজেক্টের। বুঝতে পারলাম জিনিসটা কিভাবে কাজ করে? সো যখন আমি এই ক্লাসটা কি অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট, সো এই অ্যাকাউন্টের স্ট্যাটিক প্রপার্টি যখন কল করে, তখন অ্যাকাউন্ট ডট দিয়ে এর ভিতরে থাকা ভ্যারিয়েবলটা বা মেথডটাকে কল করে। আর যখন আমি অবজেক্টের কোনো কিছু চাই, যেমন A1 এর ব্যালেন্স চাই, তাহলে এখানে যে ব্যালেন্স থাকবে, তো A1 দিয়ে এখানে কল করব। সো কোনটা অবজেক্ট, কোনটা স্ট্যাটিক, কোনটা ক্লাসের, এই জিনিসপাতিগুলো কিন্তু আজকের ক্লাসের শুরু থেকে যদি আরেকবার দেখো, একদম সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো অনেকে অ্যাসাইনমেন্টও করবে, কুইজও দিবে, কিন্তু এত ডেপথফুলি না বুঝলে ওই পরীক্ষার হলে যেয়ে কিন্তু তুমি প্রশ্নটা 20 মিনিট বা 25 মিনিটে সলভ করতে পারবে না। তুমি হয়তো দেখা যাচ্ছে যে 3-4টা মেথড ডিজাইন করছো, কিন্তু তুমি মনে মনে জানো যে এখানে তো 2500 হওয়ার কথা, কিন্তু তোমার কোড আসলে 2500 আপডেট করতেছে না। হ্যাঁ, কারণ তুমি আসলে পুরো প্রশ্নটা অ্যানালাইসিস করোনি শুরু থেকে। ওকে, ভাই কনস্ট্রাক্টরের ভিতরে যে কাউন্ট প্লাস প্লাস হয়েছে ওই পোর্শনটা বুঝি নাই। আচ্ছা, এটা এটা কেন? আচ্ছা দেখো, যখন তুমি একটা মেথড সরি একটা অবজেক্ট ক্রিয়েট করছো, রাইট? এই অবজেক্ট ক্রিয়েট করার পরে আমার মানে আমি যে ক্লাসটা ডিজাইন করব সেটাতে কোথায় চলে যায়? কনস্ট্রাক্টরে চলে যায় না? কনস্ট্রাক্টর, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখানে আমি একটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, A1 অ্যাকাউন্ট, এখানে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, A2 অ্যাকাউন্ট। সো যতবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে ততবার আমাকে কনস্ট্রাক্টরে চলে যাবো না আমি? জি ভাইয়া। তো আমাকে এখানে কি প্রিন্ট করতে বলছে? অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ডট কাউন্ট। তো আমি নর্মালি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার টোটাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে 2টা, এখানে আউটপুটও আছে 2। তাহলে এই 2টা প্রিন্ট করার জন্য আমার কি কাউন্টটা কোথায় প্লাস করতে হবে? আমি কি আলাদা মেথড ডিজাইন করব? না। কারণ কনস্ট্রাক্টর তো কল হচ্ছেই, আমার অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথে তো কনস্ট্রাক্টর কল হচ্ছে, তো ওই যেহেতু কল হচ্ছে, তার মানে কাউন্টটাকে যদি আমি ওখানে প্লাস প্লাস করে রাখি, তাহলে একবার এই অবজেক্টটা মানে ক্রিয়েট করার সাথে সাথে কনস্ট্রাক্টরটাও রান হচ্ছে, কনস্ট্রাক্টর রান হওয়ার সাথে কাউন্টটাও 0 থেকে 1 হয়ে যাচ্ছে। আবার অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করছি, তারপর কনস্ট্রাক্টরটা এই যে এখানে নিচে যে কনস্ট্রাক্টর ছিল সেই কনস্ট্রাক্টরটা রান হয়েছে, তারপরে এই কনস্ট্রাক্টর রান হওয়ার জন্য কাউন্টের ভ্যালু ছিল আগে 1, ওর সাথে আবার একটা 1 যোগ হয়ে গেছে। সো যতবার অবজেক্ট ক্রিয়েট করব, ততবার কনস্ট্রাক্টর কল হবে, ততবার কাউন্টটা প্লাস হবে, আর ফাইনালি আমার এখানে ততবার আপডেট হবে। বুঝতে পারছো? জি ভাইয়া, এখন বুঝতে পেরেছি। তাহলে এই লাস্টে যে অ্যাকাউন্ট ডট টোটাল ব্যালেন্স আছে, টোটাল ব্যালেন্স কিন্তু আমার এই জায়গাতে অলরেডি কোথায়? এই বক্সের মধ্যে টোটাল ব্যালেন্সে যে ব্যালেন্সের যে ইয়ে ছিল, 3500। সেখানে 3500 হয়ে গেছে। অ্যান্ড দেখো তোমার আউটপুটেও কিন্তু 3500 আছে, দেখছো? সো ফার তাহলে আজকের ক্লাস থেকে আমরা আসলে কি বুঝলাম বলতো? আজ ভাইয়া ওইখানে তো ইন্টিজার ভ্যালু 1000 ছিল, তো আমাকে তো হচ্ছে ডাবলে নিতে হবে, তখন কি টাইপ কাস্ট করতে হবে? না, নট লাইক দ্যাট। তুমি যদি আচ্ছা জিনিসটা তুমি এটাও একটা ভালো প্রশ্ন করছো, মানে খুবই ডাম প্রশ্ন হলেও এখানে একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে এটা কিন্তু 110-এর টপিক ছিল। সো তুমি লেটসে তুমি স্ট্রিং থেকে ক্যারেক্টার
তুমি কি স্ট্রিংয়ের কোনো ভ্যালু ক্যারেক্টারে কনভার্ট করতে পারো? মানে সরি, মানে প্রশ্নটাই আমি ভুল বলছি। আমি কি স্ট্রিংকে ক্যারেক্টারে রাখতে পারি? আচ্ছা, আরও একটু সহজভাবে বলি, এখানে না বলে আমি একটু নিচে যেয়ে বলি, তাহলে জায়গাটা ভালো পাবো। সো আমার প্রশ্ন হচ্ছে যে আমি ইন্টিজার একটা ভ্যালুকে ডাবলে রাখতে পারবো কি পারবো না? লেটস সে আমি এই পাঁচটাকে ডাবলে রাখতে পারবো, কিন্তু ডাবলের 5.00কে আমি কখনোই ইন্টিজারে রাখতে পারবো না। এটা কি তোমরা জানো? হ্যাঁ, বুঝতে মানে তুমি 5টাকে হচ্ছে যে ডাবলে স্টোর করতে পারবা, কিন্তু ডাবলে স্টোর করা মানে কি 5টা তখন 5.00 হয়ে যাবে, তাই না? হ্যাঁ ভাইয়া। আবার এখন তুমি ভাইস ভার্সা বলতে পারো না যে ভাই 5.00কে আমি ইন্টিজারে রাখলে তো এটা 5 হয়ে যাচ্ছে। নট লাইক দ্যাট, এভাবে কাজ করে না। এই ইন্টিজার এবং ডাবলের মধ্যে পাওয়ারফুল হচ্ছে ডাবল। সো তুমি ছোট পাওয়ারের কোনো জিনিসকে বড়তে রাখতে পারো, কিন্তু বড় পাওয়ারফুল কোনো জিনিসকে এই ছোট পাওয়ারফুল কোনো জিনিসে রাখতে পারো না। ওকে, মানে এটা হচ্ছে একটা অ্যানালজি, এটা কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষা না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভাষাটাই বললাম আর কি। সো তাহলে যেহেতু ইন্টিজার ভ্যালু এখানে আছে, কোথায় আছে ইন্টিজার ভ্যালু? আসলে এখানে আছে। সো তুমি যদি এখানে ইন্টিজার দিয়ে দাও, এখানে ইন্ট দিয়ে দাও, ফ্যাকাল্টি তোমার এখানে মার্ক কাটবে, বিকজ এটা একটা ইন্টিজার ভ্যালু। তোমার এখানে আউটপুটে আসছে কত? আউটপুটে আসছে একটা ডাবল। সো তুমি চাইলেই কিন্তু এখানে ডাবলটা নিয়ে কাজটা সারতে পারতা, কারণ কি এই ইন্টিজার ভ্যালুটা ডাবলে রাখা যায়। বুঝতে পারলা? দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে ডাবল অ্যামাউন্ট দিছি, ইন্টিজার অ্যামাউন্ট দিই নাই। সো তাহলে আজকের ক্লাস থেকে আমরা কিন্তু আসলে অনেক কিছু শিখছি। আমি যদি একটু ফাইনালি সামারাইজ করে দেই, আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখছি। একটা হচ্ছে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এটা বুঝছি, অবজেক্ট জিনিসটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি, ক্লাস ভার্সেস অবজেক্ট এই জিনিসটা বুঝছি। তারপরে আমরা ইনক্যাপসুলেশনের ক্ষেত্রে গেটার মেথড সেটার মেথডের টপিকটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি। তারপরে আমাদের হইতেছে আর কি কি, এই যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমরা প্রবলেম সলভিং যে অ্যাপ্রোচ ওপির ক্ষেত্রে আমরা কিন্তু ওই 110-এর প্রবলেম বা 220-র প্রবলেমের কথা বলতেছি না, একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাস ডিজাইনের যে অ্যাপ্রোচটা সেটা আমরা শিখছি। সো ওপি প্রবলেম সলভিং অ্যাপ্রোচ আমরা শেখার ট্রাই করছি। ওকে, এরপর আমরা আসলে আর কি কি শিখছি, এরপরে আমরা আসলে এই যে স্ট্যাটিক জিনিসটা খুব ভালোভাবে বুঝলাম যে স্ট্যাটিকটা আসলে কার প্রপার্টি? ক্লাসের প্রপার্টি। এটা আসলে কল করতে হলে ক্লাসের নাম দিয়ে আমাকে কল করতে হয়। অবজেক্টের কোনো ভ্যারিয়েবলকে কল করতে হলে অবজেক্টের ডট ভ্যারিয়েবল নেম দিয়ে কল করতে হয়, রাইট? এই জিনিসপাতিগুলো আমরা বুঝছি। এখন এই জিনিসপাতিগুলো অ্যাকচুয়ালি ওই আলাদা আলাদাভাবে কোনো ক্লাস নিয়ে বোঝানো যায় না যে অবজেক্ট বুঝি চলো, স্ট্যাটিক বুঝি চলো, এরকম একটা প্রবলেম নিতে হয়, তারপরে এই প্রবলেমটা সলভ করতে করতে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। ওকে, সো সেই কাজটাই আমি করছি। এই ক্লাসটা আমি আসলে 4 তারিখ আরও আগে নেওয়া উচিত ছিল, একটু লেটে নিলাম, বাট লেটে নিলেও এই ক্লাসটা তুমি যদি আরেকবার দেখো, আমি একবার বলতেছি না, এই ক্লাসটা তোমাকে আরেকবার দেখতে হবে এবং কিছু নোট নিতে হবে। আমি অলরেডি অনেক কিছু জানি বলে আমি নোটগুলো লিখে দেই নাই, তারপরেও তোমাদের মানে ভাবার্থে আমি কিছু কিছু জিনিসপাতি এখানে লেখার ট্রাই করছি, যেমন যে গেটার মেথড সেটার মেথড, এই নোটগুলো তোমাকে অ্যাকচুয়ালি নিতে হবে। যে গেটার মেথডের ক্ষেত্রে রিটার্ন হয় এবং ওটা আসলে ভয়েড টাইপের হয় না, ওখানে আসলে ডাটা টাইপের একটা থাকবে যেটা তুমি রিটার্ন করবা। এখানে আমি রিটার্ন অ্যাকচুয়ালি কী করতেছিলাম, রিটার্ন আসলে ব্যালেন্স করতেছিলাম। সো ব্যালেন্স যেহেতু রিটার্ন করতেছিলাম, ব্যালেন্সটা আসলে কি ডাবলে ছিল, তাই কিন্তু আমি ওই আমার মেথডটা কিন্তু দেখো ভয়েডের জায়গায় কিন্তু আমি ডাবল দিছি। সো এই ছোট ছোট জিনিসপাতিগুলো তুমি বুঝলে দেখবা যে ওই 12 মার্কের যে প্রবলেমটা ছিল সেখানে তুমি অলরেডি 10, 10.5, 11 পেয়ে বসে আছো। বাট তুমি যদি প্রশ্নটা অ্যানালাইসিস না করে একদম এখানে দেখেই প্রবলেম সলভ করতে, আমি শিওর যে তুমি এই জায়গাতে এসে ভুল করে একটা উল্টাপাল্টা করে রেখে দিতে। ওকে, সো তাহলে আজকের ক্লাসের রেকর্ডিংটা এই পর্যন্তই, আমি আগে রেকর্ডিংটা শেষ করি।